আমি তোমাদেরকে শুরুতে 5 মিনিট সময় নিব, যেটা হচ্ছে তোমাদেরকে যে সেদিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের ফিশিং গ্রাউন্ডের যে আমরা লোকেশনটা কিভাবে ডিটেক্ট করব, কিভাবে আমরা একটা ফিশিং গ্রাউন্ডে যাব। এটা খুব একটা জটিল বিষয় না, খুব ইজি বিষয়, আবার খুব জটিল বিষয়, যেভাবে নাও। আমি খুব জিস্ট মানে যে কথাটুকু তোমাদের জানা প্রয়োজন ততটুকু আমি জানানোর চেষ্টা করব, কারণ এখানে তোমাদের হয়তো আরো ভাস্টলি জানবা তোমরা যখন ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের কোর্স গুলো পড়বা। তো সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে আমাদের ফিশিং গ্রাউন্ডের লোকেশন 90 ডিগ্রি 30 মিনিট ইস্ট, 40 ডিগ্রি 5 মিনিট ওয়েস্ট বা নর্থ, এরকম, তাই না? তো আমরা এটা কিভাবে ওই লোকেশনে যাব, কিভাবে ডিটারমাইন করব? আচ্ছা, এটা আমরা তো সবাই ইন্টারমিডিয়েটে স্থানাঙ্কের অঙ্ক পড়ে আসি, স্থানাঙ্ক দিয়ে অঙ্ক করছি না? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস পড়ছি কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, সিম্পলি চিন্তা করো, একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের একটা মান থাকতো এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, মানে কি আমরা দুটো ডিরেকশন পাইতাম, মানে এক্স এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। দ্যাট মিন্স ভূপৃষ্ঠের সমান্তরাল একটা আর ভূপৃষ্ঠের সাথে উলম্ব ভাবে একটা, দুইটা আমরা রেখা পাইতাম। কারেক্ট? ওকে, এই দুইটা রেখার উপর ভিত্তি করে আমরা একটা গ্রাফে পয়েন্ট পেতাম। পেতাম কি না? যদি বলতাম যে 30, তার মানে কি আমি কি করতাম, এক্স অ্যাক্সিসের দিতে 3 ঘর যেতাম, ওয়াই অ্যাক্সিসের দিতে আমি 4 ঘর যেতাম, মানে কি 3/4। তার মানে কি এই দুটো যাওয়ার পরে এই মিলিত পয়েন্টটাকে আমি ধরতাম আমার লোকেশন। ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, এখন বাট কিছুটা এরকমই, মানে এটা কেন বললাম, এটার মতো তোমাদের ইজি করার জন্য বললাম আর কি, জাস্ট এরকমই। এখন তোমার একটু দুইটা বিষয় বলি আমি, একটা হলো অক্ষাংশ আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ। মানে আমাদের টোটাল যে পৃথিবীটাকে, এই সার্কেলটাকে আমরা উত্তর দক্ষিণ কিছুটা চাপা, কি বলো তোমরা নাপু? তো এই যে পুরো পৃথিবীটাকে আমরা সায়েন্টিস্টরা, জ্যোতির্বিদরা বলতে পারো, মানে 360 ডিগ্রি হিসেবে ক্যালকুলেট করছে। এটা সৃষ্টির পরে থেকেই তারা আর কি ক্যালকুলেশন করেছে। মানে পুরো পৃথিবীটাকে যদি আমরা 360 ডিগ্রিতে তারা মেজারমেন্ট করে যত কিছু গ্রাফ বলো, যা কিছু বলো, সবকিছু তৈরি করা। তার মানে টোটাল পৃথিবী যদি আমরা চিন্তা করি, একটা বৃত্তের হিসাব করলে 360 ডিগ্রি, পৃথিবীকে আমরা 360 ডিগ্রি, এটা মাইন্ড ইট, পুরা পৃথিবীটাকে আমরা 360 ডিগ্রিতে কল্পনা করি বা চিন্তা করি। ওকে, এখন এই 360 ডিগ্রিকে আমরা আবার মানে দুইটা রেখা দিয়ে বিভক্ত করেছি। একটা কি মানে মেইনলি দুইটা দুইটা ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর আর একটা পূর্ব পশ্চিম বরাবর। আমরা যেটা উত্তর দক্ষিণ বরাবর যেটাতে বিভক্ত করেছি সেটাকে আমরা বলি অক্ষাংশ, আর পূর্ব পশ্চিম বরাবর সেটা দ্রাঘিমাংশ। আর এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই দুইটার মাধ্যমে কিন্তু এই 360 ডিগ্রিকে আমরা বিভক্ত করে বিভিন্ন লোকেশন পেতে পারি। এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা? স্যার, স্যার উত্তর দক্ষিণ দ্রাঘিমাংশ হবে না স্যার? আমি তো সেটাই বলেছি, আমি ওকে তো স্যার। উত্তর দক্ষিণই দ্রাঘিমাংশ বলেছি। ওকে স্যার। এ পর্যন্ত কারো সমস্যা নাই? স্যার পূর্ব পশ্চিম অক্ষাংশ। এই তুমি কি ঘুমাইছিলা নাকি? স্যার আপনি স্যার বললেন উত্তর দক্ষিণ অক্ষাংশ। তুমি শুনতে ভুল করেছো। আমি উত্তর দক্ষিণকে আমি দ্রাঘিমাংশ বলেছি, পূর্ব পশ্চিমকে, উত্তর দক্ষিণকে বলেছি অক্ষাংশ। ওকে স্যার। মনোযোগ দিবা, যা বলি পড়ার। তুমি একটা ব্লেম দিলে তখন সেটা কিন্তু মানে তোমার মানে মনে হলো এটা, আর তুমি বলে দিলে, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে? না স্যার আমি ওইটাই শুনলাম। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন উত্তর দক্ষিণ দিকে চিন্তা করব, সেটা হচ্ছে আমাদের অক্ষাংশ। এখন আমি অক্ষাংশ কাকে বলবো? আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় মানে বিষুবীয় যে আমাদের তল আছে, বিষুবীয় তল কোনটা? বিষুবীয় তল কি বোঝো তোমরা? স্যার উত্তর দক্ষিণ বরাবর। হ্যাঁ, উত্তর দক্ষিণ বরাবর যে তল, মাঝ বরাবর যে তলটা চিন্তা করা, সেটা হচ্ছে বিষুবীয় তল। আমরা যেহেতু টোটাল পৃথিবীটাকে 360 ডিগ্রিতে করছি, তো এই 360 ডিগ্রির মধ্যে তাহলে আমরা প্রতিটি মেরু আবার 90 ডিগ্রি করে, যেমন উত্তর মেরু 90 ডিগ্রি, দক্ষিণ মেরু 90 ডিগ্রি।
এরকম, কিন্তু যখন আমরা 0 ডিগ্রি চিন্তা করি সেটা কিন্তু সমান্তরাল হয়। আর এই কেন্দ্রের সাথে যে 0 ডিগ্রি সেটাই কিন্তু আমাদের উত্তর দক্ষিণ বরাবর, সেটাকে বলছি আমরা বিষুবীয় রেখা। কেন্দ্রের সাথে বিষুবীয় তলের সাথে যে 0 ডিগ্রি কোণ বা 0 ডিগ্রি যে সমান্তরাল রেখা সেটাকে আমরা বিষুবীয় রেখা বলি। এগুলো সবাই জানো, এগুলো বোঝাইতে গেলে আমাকে সেই ভূগোলে ঢুকতে হবে, যেটা আমার কাজ না, বা আমার এই কোর্সে এটাও কাজ না। এটা আমি এক্সট্রা একটু তোমাদের জন্য একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো স্যার এই যে, এটাকে মূল মধ্যরেখাও বলে না? হ্যাঁ সেটাই মূল মধ্যরেখা বা বিষুবীয় রেখা বলে, ঠিক আছে। তো এই বিষুবীয় তলের সাথে যখন আমরা অক্ষাংশ চিন্তা করব, যে স্থানাঙ্ক ব্যবস্থায় কোন স্থান মানে যে কোনো একটা স্থান, এটা হতে পারে রাজশাহী, হতে পারে ঢাকা, হতে পারে চিটাগাং, হতে পারে সোয়াস অফ নওগ্রাউন্ড। স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা স্থান বিষুবীয় তলের সাথে কেন্দ্রের সাথে, মানে বিষুবীয় তল এবং কেন্দ্র এই দুটার সাথে যে কোণ উৎপন্ন করে সেটার পরিমাণটাকে বলা হয় অক্ষাংশ। মানে বিষুবীয় তলের সাথে কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে একটা স্থান, সেটাই হচ্ছে কি অক্ষাংশ। সেটা উত্তর দক্ষিণ বরাবর যে রেখা তার সাথে কিন্তু অবশ্যই। আর দ্রাঘিমাংশ কি? দ্রাঘিমাংশ হচ্ছে স্থানাঙ্ক কেন্দ্রে ওই ভূপৃষ্ঠের যে কোনো বিষুবীয় রেখার সাথে উলম্ব ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর যে তল কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তার দ্রাঘিমাংশ। এ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমাদের বোঝা উচিত অনেক আগে থেকে। এটা কি তোমরা তো বোঝো নাকি? জি স্যার, সমস্যা নেই। মানে বিষুবীয় তলের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে তার অক্ষাংশ, আর উলম্ব ভাবে বিষুবীয় রেখার সাথে যেটা সেটা হচ্ছে দ্রাঘিমাংশ, সংক্ষেপে যদি বুঝতে চাও। আর এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটা বের করতে পারি। এখন কিভাবে করব? আমি শুরুতেই বলেছি টোটাল পৃথিবীটাকে আমরা 360 ডিগ্রিতে আমরা ক্যালকুলেট করি। তো 360 ডিগ্রিকে আমরা বিভিন্ন পয়েন্টে ভাগ করেছি। কিভাবে করেছি? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এখন যদি বলো সেদিন যেমন আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, তাই না? তো আমি যদি মনে করি যে আমার দেওয়া আছে সোয়াস অফ নওগ্রাউন্ডের দূরত্ব 90 ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড উত্তর দিকে, তার মানে কি আমি কক্সবাজার থেকে নৌকা নিয়ে একবারে শুরু করব, টোটাল হিসাব করব কত মিনিট, 90 ডিগ্রি মানে 90 গুণন 60, তারপরে 40 মিনিট, তার মানে টোটাল আমি এখান থেকে ঘড়ি ধরে 40 মিনিট, মানে 240 মিনিট গেলেই তো আমার সোয়াস অফ নওগ্রাউন্ড পাবো। এটা কি ঠিক আছে? স্যার এভাবে বুঝছিলাম স্যার, কিন্তু জানি না এভাবে ঠিক বোঝা আছে। যাবে না, এটা বোঝা যাবে না। তোমার যে ঘড়ির কাঁটার মিনিট সেকেন্ডের যে ক্যালকুলেশন আর পৃথিবীর কেন্দ্রের যে ডিগ্রি, এটা পুরো আলাদা। এই ডিগ্রি মিনিট আলাদা, ওই ডিগ্রি মিনিট আলাদা, ঠিক আছে? ওইটা হচ্ছে কৌণিক দূরত্ব নির্ণয় ডিগ্রি মিনিট। ক্লিয়ার কিনা? আমাদের যে যখন আমরা কম্পাসে চিন্তা করব সেই ডিগ্রি মিনিট আলাদা, ঘড়ির কাঁটার ডিগ্রি মিনিট পুরো আলাদা। এখন তুমি ওইটা বুঝলা, বোঝার পরে তুমি কক্সবাজার থেকে নৌকা, কারো গতি হলো 30 কিলোমিটার/আওয়ারে চলে কারো নৌকা, কারো ট্রলার চলে 20 কিলোমিটার/আওয়ারে, তাহলে ওখানে ঘড়ির কাঁটা কিভাবে হিসাব করবা? এটা কোনো মানে ওয়ে না, সমাধান না, এটা এর সাথে আসবেই না, দুটো টোটালি ডিফারেন্ট। তোমাকে শুরুতেই বলেছি আমি 360 ডিগ্রি। এখন পুরো ম্যাপটা হাতে নিয়ে বসার পরে এই 360 ডিগ্রি পৃথিবীকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মূল মধ্যরেখা সবকিছুতে ভাগ করে ফেলো। ভাগ করে ফেলবা, তুমি চারটা ভাগ পাবা। চারটা ভাগ পেলে প্রতিটা ভাগের অংশ কি 90 ডিগ্রি করে হবে কিনা? জি স্যার। জি স্যার। এই 90 ডিগ্রির মধ্যে আবার মিনিট সেকেন্ডে ভাগ করো, এইটা হলো ডিগ্রি মিনিট সেকেন্ড। বোঝা গেছে কিনা? আমি বলতে চাচ্ছি তোমার ঘড়ির কাঁটা ভুলে যাও, ওই ডিগ্রি মিনিটের সাথে এখানে কোনো রিলেশন নাই। জি স্যার, বুঝছি স্যার। এখানে 360 কে 4 ভাগে ভাগ করো, মূল মধ্য রেখা বরাবর 4 ভাগে ভাগ করলে এখানে 4টা কোণ উৎপন্ন হবে 90 ডিগ্রি করে। এই 90 ডিগ্রিকে আবার মিনিটে কনভার্ট করো, তখন আরো ছোট ছোট পোরশন পাবা কিনা? আরো সেকেন্ডে ভাগ করো, ছোট ছোট পোরশন পাবা কিনা? এখন তোমার সোয়াস অফ নওগ্রাউন্ডটা মনে করো এই ম্যাপের 3 নাম্বার 90 ডিগ্রি কোণে, মানে 4টা কোণের মধ্যে 3 নাম্বার কোণে পড়ছে। সাপোজ আমি ব্ল্যাকবোর্ড নাই, দেখাতে পারছি না, আমি মনে করছি তোমরা বুঝতে পারতেছো। তুমি মনে করো 4টা ভাগ করলা পৃথিবীর ম্যাপটাকে, করার পরে তুমি একটা ভাগে গিয়ে তোমার সোয়াস অফ নওগ্রাউন্ড পড়লো, ওই ভাগের অংশ কত? 90 ডিগ্রি। তো ওই 90 ডিগ্রির কোন জায়গায় তুমি আরো মিনিটে ভাগ করো, সেকেন্ডে ভাগ করো, করলে তুমি অ্যাকচুয়াল তুমি লোকেশনটা পাবা কিনা তোমার সোয়াস অফ নওগ্রাউন্ডের? জি স্যার। তাহলে তুমি এখন কিভাবে যাবা? এটা হলো প্রশ্ন। মানে লোকেশনটা বুঝতে পেরেছো, কিন্তু যাবা কিভাবে? তোমাকে এখানে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে থেকে জানা থাকতে হবে যে আমার যে
আমার টোটাল এই যে সমুদ্র, আমার বে অফ বেঙ্গলটা কোন জায়গায় আছে? টোটাল পৃথিবীতে জুড়ে তো বে অফ বেঙ্গল নাই। বে অফ বেঙ্গল নিশ্চয়ই পৃথিবীর কোনো একটা ভাগে পড়বে, 4 ভাগ করলে একটা ভাগে পড়বে কিনা? জি স্যার। তার মানে কি তোমার ভাগটা 90 ডিগ্রির মধ্যে চলে আসলো। কথা জি বুঝছো কি আমার? জি স্যার। এখন জি তুমি স্যার, এক ভাগে চলে আসছো, মানে তোমার 360 থেকে কমায় তোমার লোকেশনটা 90 ডিগ্রিতে চলে আসছে। এখন এই 90 ডিগ্রি পরে তুমি আরো ক্ষুদ্র ভাগ করে তোমাকে অলরেডি কিন্তু এটা আমাদের গবেষকরা বের করে দিয়ে দিয়েছে যে কত ডিগ্রি, কত মিনিট, কত কোথায় গেলে তুমি লোকেশনটা পাবা সোয়াস অফ নো গ্রাউন্ড। এখন তুমি আছো কোন জায়গায়, তোমার আগে লোকেশনটা তোমার জানা থাকতে হবে যে কক্সবাজারটা, তুমি কক্সবাজারের লোকেশন কত ডিগ্রি কত মিনিটে, আর এখান থেকে আমার সোয়াস অফ নো গ্রাউন্ডে তাহলে লোকেশনটা কত ডিগ্রি কত মিনিটে। দুইটার ব্যবধান তোমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে যে কৌণিক দূরত্ব হবে সেটাই হলো তোমার লোকেশন। আমি আশা করি কিছুটা বুঝতে পেরেছো। এখন আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ রাজশাহীর দূরত্ব বললাম, মানে রাজশাহীর স্থানাঙ্ক 23 ডিগ্রি 42 মিনিট উত্তর আর 90 ডিগ্রি 22 মিনিট পূর্ব। এটা রাজশাহীর অবস্থান, মানে রাজশাহী বিভাগের লোকেশন বললাম আমি। রাজশাহীর লোকেশন হচ্ছে, আমি বলেছি 23 ডিগ্রি 42 মিনিট উত্তর, 90 ডিগ্রি 22 মিনিট পূর্ব। তার মানে কি রাজশাহী কি করবে, বিষুবীয় রেখাটা আমি আগে জানি বিষুবীয় রেখাটা কোথায়, তো সেই বিষুবীয় রেখা থেকে সে উত্তর দিকে 23 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 23 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে মানে 23 ডিগ্রি কোণ এবং 42 মিনিট, 23 আর 42 এই দুইটা যোগ করে যত সেকেন্ড হবে সেই সেকেন্ড দিয়ে যে রেখা আঁকা হবে সেই রেখাটা রাশিয়ার মাঝ দিয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। বিষয়টা অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তোমরা সহজভাবে, তোমাকে আমি আবারও বলছি, তোমাকে আমি বললাম যে রাজশাহী লোকেশন 23 ডিগ্রি 20 মিনিট। তার মানে তোমার টোটাল 360 ডিগ্রিতে ক্যালকুলেট করার দরকার নাই। তুমি রাজশাহী কোন ভাগে, পৃথিবীর তো মহাদেশগুলো ভাগ করা আছে না? রাজশাহীর ভাগটা তো তুমি ইজিলি বের করতে পারবা। 90 ডিগ্রি কোন একটা 90 ডিগ্রি হবে নিশ্চয়, এটা খুব ইজি। এরপর শুধু 90 ডিগ্রি না, সাপোজ বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে একটা 90 ডিগ্রি, এরপর দেখা গেল ভারত পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ 45 ডিগ্রির মধ্যে চলে আসে। এই 45 ডিগ্রিকে তুমি বিভিন্ন ভাগে ভাগ করো মিনিটে, করার পরে তুমি আসো যেখানে, সেখান থেকে তুমি তোমার স্থানাঙ্ক আর রাজশাহীর স্থানাঙ্ক দুইটার স্থানাঙ্ক ওই ম্যাপে বসাও। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু আপাতত গলদকরণ। কেউ যদি কিছুই না বুঝে থাকো সেটা বলো, আর যদি কিছু কেউ বুঝে থাকো সেটাও বলো। স্যার কিছুটা বুঝছি স্যার। মানে কেউ কিছু বোঝাও নাই, কেউ কিছু বোঝাও নাই, মানে বললাম কেউ বোঝাও নাই, কেউ মানে কিছুই বোঝা নাই, দুটো একটা। কেউ বুঝে থাকলে আমি, স্যার বুঝতে পারছি। হ্যাঁ কি বুঝেছো সেটা জানতে চেয়েছি আমি। জি কি বুঝেছেন সেটা বলেন একটু প্লিজ। বিষুব রেখা। না হ্যাঁ রাইট রাইট, যে পূর্ব দিকে একটা উলম্ব। হ্যাঁ তোমার নাম কি জানি ভুলে গেছি। ওকে থ্যাংক ইউ। সিম্পলি স্যার চিন্তা হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার বলছে একটা স্থানের নাম মানে বিন্দু বলতে পারলে ওইটা আমি বলতে পারবো, তাই। ও আচ্ছা ঠিক আছে। না বিষয় হচ্ছে তুমি এখানে যেটা জানবা, তুমি এখানে একবারে ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই। তোমাকে যেটা যদি কেউ বলে যে তোমাকে বলা হলো সোয়াস অফ নো গ্রাউন্ড এর লোকেশন 90 ডিগ্রি 30 মিনিট ইস্ট এবং 90 ডিগ্রি 20 মিনিট ওয়েস্ট, তুমি বলতে পারবা কিনা যে এই কথাটাকে ব্যাখ্যা করতে পারবা কিনা? জি স্যার তার মানে পারবো। তুমি বলবা এটা বিষুবীয় রেখার সাথে এত ডিগ্রি কোণ আর তোমারই উলম্ব দিকে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, টোটাল 360 ডিগ্রির মধ্যে। কি কথা বোঝা গেছে? মানে আমি যেখানে আছি সেখান থেকে আমি এই কোণে এতখানি গেলে আমি এটা পাবো, এটাই ক্লিয়ার। এখানে এই বিষয়টা আসবে না দূরত্ব কত, কতক্ষণ ধরে যাব,
কি নিয়ে যাব, সেই ভেসেল যেতে আমার কত মিনিট লাগবে, কত স্পিডে যাব, এগুলা কিন্তু এখানে আসছে না, ওটা আলাদা বিষয়। যদি কেউ ফিশারিজ টেকনোলজি বা পোস্ট হারভেস্ট টেকনোলজি মাস্টার্স করতে আসো, তখন তোমাদের সাথে এই যে আমাদের একটা কোর্স আছে, তখন এইটাকে কিভাবে তুমি সমুদ্রে জাহাজ নিয়ে যাবা, এটার জন্য একটা বিশাল আমাদের কোর্স আছে। প্রজেক্ট ডিজাইন ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে টোটালটা নিয়ে আমরা তখন তোমাদের এখানে একবারে মানে ম্যাপ আঁকায় তোমার আমি জাহাজ চালা শেখাবো। তো সো আমাদের এই পর্যন্ত তোমাদের এতটুকু জানলেই হবে যে তোমাকে বলা হলো সোয়াস অফ নো গ্রাউন্ডের দূরত্ব এত, এটা তুমি বোঝো কিনা। এটা বোঝা মানে হলো কি 90 ডিগ্রি 30 মিনিট আমরা টোটাল পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করে, সেটা যেহেতু একটা 90 ডিগ্রির মধ্যে আসছে, তার মানে 90 ডিগ্রির কোথায় কোন জায়গায় সোয়াস অফ নো গ্রাউন্ডটা, সেটাকে আবার আমরা আরো মিনিট ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে আমরা ওই স্থানাঙ্ক থেকে আমি যেখানে আছি সেখান থেকে দুই স্থানাঙ্কের মধ্যে আমি একটা কৌণিক গুরুত্ব পাবো। এটাই হচ্ছে এটা। ওকে ফাইন, আমরা এখন আমাদের পরবর্তীতে যাই। আর আরো বেশি কিছু জানার থাকলে নিজেরা তোমরা একটু জেনে নিতে পারবা। পৃথিবীটা ওপেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা? ওকে সরি। আচ্ছা, আজকের আমার থিওরিটিক্যাল লাস্ট ক্লাসটা মানে টপিক হচ্ছে যে প্রিজার্ভেশন অফ ফিশিং নেট অ্যান্ড ফিশ, মানে হ্যান্ডলিং অ্যান্ড প্রিজার্ভেশন অফ ফিশ অ্যান্ড ফিশিং নেট। মানে তোমার এখন কি স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, হ্যান্ডলিং অ্যান্ড প্রিজার্ভেশন অফ ফিশ অ্যান্ড ফিশিং নেট, এইটা হলো মেইনলি এই চ্যাপ্টারটা আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে। আমরা এতক্ষণ ধরে গিয়ার নিয়ে পড়লাম, এই আজকে থেকে গত ক্লাসগুলোতে আমরা সবই ফিশিং গিয়ার, ফিশ এগুলো নিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের এই ফিশিং নেটও একটা ওয়ান কাইন্ড অফ ফিশিং গিয়ার। সো হাউ উই ক্যান প্রিজার্ভ দ্য ফিশ নেট, কিভাবে আমরা ফিশিং নেটকে সংরক্ষণ করব ফর ফিউচার ইউজ। আদারওয়াইজ আমাদের নেটটা কি হবে, স্পয়েল হয়ে যাবে, পচে যাবে, বিভিন্ন লং লাস্টিং হবে না। তো এটা আমাদের জানা দরকার আছে কিনা? জি স্যার। ওকে, তার আগে বলো, ফার্স্টলি আমাকে বলো হ্যান্ডলিং, এই টার্মটার সাথে তোমার পরিচিত আছে কিনা? হ্যান্ডলিং টার্মটার সাথে পরিচিত কিনা? স্যার ব্যবস্থাপনা। হ্যাঁ, স্যার মাছ ধরা। পার্শিয়ালি কারেক্ট। নো নো নো, হাউলিং মানে মাছ, হাউলিং, হ্যান্ডলিং না, হাউলিং মানে হলিং, যেটা হাউলিং বলে বা হলিং বলে, এক এক প্রোনাউন্সিয়েশন এক এক রকম। মানে HAULING, হলিং বা হাউলিং, এই হলিংটা হচ্ছে মাছ ধরা, উপরে তোলা। হ্যান্ডলিং আলাদা। সরি, জি স্যার, ওকে ভুল করছি। হ্যান্ডলিং হচ্ছে জাস্ট ট্রান্সফার অফ সামথিং। যে বলেছিল ম্যানেজমেন্ট, তারটাও পার্শিয়ালি কারেক্ট, মানে জাস্ট হ্যান্ড টু হ্যান্ড অর প্লেস টু প্লেস ট্রান্সফার করা কোন একটা থিং। ইট মে বি ইট উইল বি ফিশ অর নেট অর আদার দ্যান নেট অর ফিশ। তোমার যে কোনো একটা কিছু ট্রান্সফার করা, শিফট করা এক স্থান থেকে আরেক স্থানে, সেটা হচ্ছে হ্যান্ডলিং। এটা একটা আমরা এই ফিশিং এর ক্ষেত্রে বলতে পারি। এরপরে আমরা যদি দেখি ওভারঅল হ্যান্ডলিং, যে তুমি জাস্ট মনিকাকে হ্যান্ডেল করো, দ্যাট মিনস এখানে তাকে তুমি প্রপারলি তার যে স্থানে আছে, মানে কি সে এখন আন্ডার গ্রাজুয়েশন বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছে, তুমি তাকে হ্যান্ডেল করা মানে কি, তাকে হ্যান্ডেল করা মানে কি, তাকে আন্ডার গ্রাজুয়েট লেভেলটা থেকে পাস করে পোস্ট গ্রাজুয়েট লেভেলে নিয়ে যাও, বা তাকে তার ফ্যামিলি লাইফে নিয়ে যাও, সে পর্যন্ত তুমি তাকে ম্যানেজ করো, তাকে তুমি পরিচালনা করো। দিস ইজ কল্ড হ্যান্ডলিং। ক্লিয়ার কিনা? যখন আমরা এটা আমাদের ফিশিং টেকনোলজিতে আসবো, তখন এটা বোঝাবে যে আমরা কোন একটা মাছ ধরার পর থেকে মাছটাকে কিভাবে আমরা তাকে টেবিল পর্যন্ত নিয়ে যাওয়া, কনজিউমারের টেবিল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আমি তাকে কিভাবে ম্যানেজ করছি টু মেইনটেইন দ্য কোয়ালিটি। মানে মাছের কোয়ালিটিকে ধরে রাখার জন্য মাছটাকে ধরার পর থেকে কনজিউমারের টেবিল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যে সকল ম্যানেজমেন্ট, পুরোটা মিলে আমরা বলি তাকে হ্যান্ডলিং। কি কথা বুঝতে পেরেছো সবাই? মাছ ধরার পর থেকে খাওয়ার পূর্ব পর্যন্ত মাছের কোয়ালিটি অক্ষুণ্ণ রাখার জন্য যে সকল ব্যবস্থাপনা নেওয়া হয়, টোটাল আসপেক্ট গুলোকে বলা হচ্ছে হ্যান্ডলিং। তাহলে কি ফিশ হ্যান্ডলিং ইজ দ্য কি কম্বিনেশন অফ অল ম্যানেজমেন্ট মেজার
after catching or after catch to reach the consumer table to maintain the quality of fish. এটা বললেই হবে, ঠিক আছে? তার মানে কি fish handling কি আর the fish handling are the different aspect related to quality maintenance of fish, এতটুকু বললে হবে। যে যেভাবে ডেসক্রাইব করতে পারো বা যে যেভাবে ডিফাইন করতে পারো। আমি মূল থিমটা হচ্ছে মাছ ধরার পর থেকে মাছ ধরার আগে কিন্তু তুমি মাছকে হ্যান্ডেল করতে পারবে না। হ্যাঁ পারো, তা মাছের একটা হয়তো গ্রথ, হ্যাঁ ওটা একটা আলাদা, কিন্তু ফিশিং সাথে মেইনলি ফিশিং কোর্সের সাথে ধরার পর থেকে আসে। সো ফিশ হ্যান্ডলিংটা হচ্ছে মাছ ধরার পর থেকে কনজিউমারের টেবিল পর্যন্ত যাওয়া পর্যন্ত টোটাল মেজারমেন্ট কোয়ালিটি মেইনটেইনের জন্য এটাকে বলা হচ্ছে হ্যান্ডলিং। ওকে, হ্যান্ডলিং কি, ফিশ হ্যান্ডলিং কি বুঝতে পেরেছো আশা করি। কারো কোনো কনফিউশন আছে? ওকে, what do you mean by preservation? Have any idea about preservation? স্যার সংরক্ষণ করে রাখা। সংরক্ষণ করা। Yeah, I know, but স্যার কোয়ালিটি ঠিক রেখে সংরক্ষণ করা। okay, fine. Just you have to describe. What happen if we স্যার জীবাণু সংক্রমণ হয় মাছগুলো নষ্ট হয়ে যাবে যদি আমরা প্রিজার্ভ না করি স্যার। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি যেটা জানতে চাচ্ছিলাম কোশ্চেন করার আগে উত্তর পেয়ে গেছি। জাস্ট যদি আমরা মাছগুলোকে প্রপারলি প্রিজার্ভ না করতে পারি তাহলে কি হবে, এখানে জীবাণু সংক্রমণ হবে। মানে কি, ডিফারেন্ট টাইপস অফ স্পয়েলেজ ব্যাকটেরিয়া আর গ্যাদার্ড হেয়ার এন্ড দ্য ফিশ উইল বি বিকাম স্পয়েলড। মানে কি, যে জীবাণু মানে কি, জীবাণু মিন্স not beneficiary organisms. The microorganisms which are related to spoilage of fish are the main culprit for fish spoilage. মানে তোমার ফিশ স্পয়েলেজ এর সাথে জড়িত যে সকল ব্যাকটেরিয়া তাদেরকে বলা হচ্ছে স্পয়েলেজ ব্যাকটেরিয়া। আর স্পয়েলেজ মাইক্রোঅর্গানিজম মানে কি, স্পয়েলেজ ব্যাকটেরিয়া or the fungus which are related to the quality loss of fish and fishery product, এই যে এইগুলো মাইক্রো অর্গানিজমের কারণে আমাদের মাছের কোয়ালিটি নষ্ট হতে থাকবে যদি আমরা প্রপারলি প্রিজার্ভ করতে না পারি। এটার কারণে আমরা প্রিজার্ভ করে থাকি। ওকে, আমাকে একটু বলো যে প্রিজার্ভেশন তাহলে এক কথায় কিভাবে বলবো? আমি একটা ডেফিনেশন দিতে চাই, কিভাবে দিব? স্যার মাছকে ধরার পরে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর পর মাছগুলো যাতে জীবাণু দ্বারা স্যার নষ্ট হয়ে না যায় সেজন্য স্যার খুব কম তাপমাত্রায় অথবা হিটিং কোন প্রসেসে মাছকে সংরক্ষণ করাই হলো স্যার প্রিজার্ভেশন। ওকে, থ্যাংক ইউ। এ তো 100-তে 100 পেয়েছে, থ্যাংক ইউ। এ তো পড়াশোনা ছাড়াই পেরে যাচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি ঘটনাটাও বলেছে। এইটাকে আমরা এক লাইনে বললে আরো একটু শর্টলি বলতে পারি এক্সটেনশন অফ শেলফ লাইফ। শেলফ লাইফ মিন্স মাছের যে কোয়ালিটিটাকে দীর্ঘস্থায়ী করা। তার মানে কি, মাছের কোয়ালিটিটাকে দীর্ঘস্থায়ী করাকে বলা হয় শেলফ লাইফ বা শেলফ লাইফ। এই শেলফ লাইফটা আমরা বৃদ্ধি করলেই কিন্তু মাছটার কোয়ালিটি ভালো থাকবে। তার মানে এটাকে আমরা যদি বলি, প্রিজার্ভেশনের ডেফিনেশনটা এরকম হতে পারে, এক্সটেনশন অফ শেলফ লাইফ অফ ফিশ বাই কিপিং ইটস অরিজিনাল কোয়ালিটি এন্ড ক্যারেক্টারিস্টিক্স আনঅল্টার্ড অর আনইম্পেয়ার্ড। মানে আমি বলতে চাচ্ছি এক্সটেনশন অফ শেলফ লাইফ মানে কি, মাছের শেলফ লাইফটাকে বৃদ্ধি করা। শেলফ লাইফ মানে কি, একটা মাছ সর্বোচ্চ যতক্ষণ ভালো থাকবে, দিস ইজ কল্ড দ্য শেলফ লাইফ অফ দ্যাট ফিশ। তারপরে তোমার আমার শেলফ লাইফ কি, তুমি আমি যতদিন পর্যন্ত পৌঁছবো না, এটা আমাদের শেলফ লাইফ। বোঝা গেছে? একটা যন্ত্রের শেলফ লাইফ কি, ওই যন্ত্রটা যতদিন অ্যাক্টিভ থাকবে, নষ্ট হয়ে যাবে। একটা যন্ত্রের শেলফ লাইফ হলো যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, কাজ করবে, অ্যাক্টিভ থাকবে। মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে তার শেলফ লাইফটা ওই রকমই, যতক্ষণ পর্যন্ত সে অ্যাক্টিভ থাকতে পারবে। মাছের ক্ষেত্রে কিন্তু মরার পরও যেহেতু খাওয়া হয়, এটাকে কিন্তু আলাদা, এটা শেলফ লাইফটা পচার আগ পর্যন্ত এক্সেপশনাল। মানে পৃথিবীতে একটা প্রাণী বা একটা জিনিসই এক্সেপশনাল, মরার পর ডিরেক্টলি এটাকে ইউজ করা যায়, বিফোর স্পয়েলড। মানে যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ না ছড়াইছে ততক্ষণ খাও। কি বলো, গ্রামে তো পচা মাছও খায় না? গ্রামেই তো তাজা মাছ পাওয়া যাবে খাল বিল থেকে। গ্রামে পচা মাছ বেশি খায়। কিভাবে খায় বলি আমি তোমাকে। দেখবা গ্রামাঞ্চলে সন্ধ্যাবেলা অনেকেই বাজার করে,
কেন বাজার করে? সস্তা করার জন্য। সবাই তো আর টাকা পয়সা নাই রে ভাই। অনেকে সন্ধ্যাবেলা বাজার করে, হাটে যায় সন্ধ্যাবেলা। কেন যায়? সন্ধ্যাবেলা গিয়ে মাছের দাম তখন অনেক কম থাকে। নট অনলি ফিশ, আদার দেন ফিশ, ভেজিটেবলের দামও সন্ধ্যাবেলা কম থাকে। সারাদিন একজন দোকানে ভালো ভালো বেগুনগুলো বিক্রি করার পরে সবাই কি করে, বেছে নাও না? ভালো বেগুনগুলো বেছে নেওয়ার পরে পোকা লাগা বা মানে যেগুলো ঘা বা যেগুলো ফুসকুড়িওয়ালা বেগুন সেগুলো রয়ে যায়। এই বেগুনগুলো দোকানে তখন 50% দামে সেল করে। সন্ধ্যাবেলা তখন এই বেগুনগুলো কেনে। অনেকে আছে এরকম যাদের অল্প আয়ের মানুষ, কিছু করার নাই, সাধ্যের মধ্যে সর্বোচ্চ বাজার, তার নাম হচ্ছে স্বপ্ন নাকি? দেখ তো তাদের সাধ্যের মধ্যে ওইটাই, তারা সন্ধ্যাবেলা গিয়ে মাছ কিনে, মাছগুলো কিছুটা নরম হয়ে যায়, কিছুটা স্পয়েল হয়ে যায় বা কিছুটা কোয়ালিটি ডেটোরিয়েট করে, তখন কি করে তারা এই মাছগুলো কিনে অল্প টাকা দিয়ে দোকানেও বিক্রি করে, এটা নিয়ে সে খায়। এছাড়া অনেক পচা মাছ খায়। কিভাবে? গ্রামে যখন পুকুরে বিষ দেয় তখন অনেক মাছ ভেসে ওঠে, মারা থাকে বা মারা যায়। এটা তারা কিভাবে খায়? এক ধরনের গাছের পাতা পাওয়া যায় গ্রামাঞ্চলে, সেই গাছের পাতাটার নাম ভুলে গেলাম এই মুহূর্তে। ওইটা দিয়ে ওই পচা মাছটাকে থেঁতা করে ভাজি ভাজি করে খাই, খুবই টেস্টি নাকি লাগে। এটা তাদের কিছুই হয় না, বাট আমরা খেলে বা আমরা যারা অভ্যাস নাই তাদের হয়তো ডায়রিয়া হতে সময় লাগবে না। তো যাক, আমি যেটা বলতেছি, মাছও খাওয়া যায়, পচা মাছও খাওয়া যায়, কারণ এটা কোনো আল্লাহ তাআলা বাধা নিষেধ করে দেন নাই। জাস্ট এটা শরীরে যদি সহ্য করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমি যেটা, আমার প্রশ্ন হচ্ছে প্রিজার্ভেশন। তাহলে প্রিজার্ভেশন কি? এক্সটেনশন অফ শেলফ লাইফ by keeping its original quality and characteristics unimpaired or unaltered। মানে মাছের অরিজিনাল কোয়ালিটি এবং ক্যারেক্টার ঠিক রেখে মাছকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করে রাখা, এটাই হচ্ছে প্রিজার্ভেশন। মানে মাছের কোনো বাহ্যিক এবং কেমিক্যালের পরিবর্তন হবে না। বাহ্যিক মানে কি? আমি মাছের কোনো কাটা ছেঁড়া হবে না, মাছ অ্যাজ ইট ইজ প্রিজার্ভ করবো, সেটা হচ্ছে প্রিজার্ভেশন। মানে মাছকে যেমন আছে তেমনটাই রাখবো। মাছ ধরে আনলাম, মাছটাকে কোনো কিছু করবো না, সোজাসুজি ফ্রিজে ঢুকাই দেবো, দিস ইজ কল্ড প্রিজার্ভেশন। মানে মাছের অরিজিনাল কোয়ালিটি ঠিক রাখবো। এখন শুটকি কি প্রিজার্ভেশন কিনা? শুটকি কি প্রিজার্ভেশন কিনা? ইয়া অর নো? জি স্যার, প্রিজার্ভেশন। হ্যাঁ, ব্রড অ্যাসপেক্টে প্রিজার্ভেশন, বাট শুটকি ইজ মেইনলি turned to processing, because এখানে অরিজিনাল কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স ঠিক থাকে না। প্রসেসিং কি? প্রসেসিং অর এন্ড প্রিজার্ভেশন আর মোর অর লেস সিমিলার। প্রসেসিং হচ্ছে এক্সটেনশন অফ শেলফ লাইফ বাই ব্রিঙ্গিং সাম ডিজায়ারেবল চেঞ্জেস। প্রসেসিং এ কি বলছি আমি? বাই ব্রিঙ্গিং সাম ডিজায়ারেবল চেঞ্জেস। আর প্রিজার্ভেশনে বলছি আমি বাই কিপিং ইটস অরিজিনাল কোয়ালিটি এন্ড ক্যারেক্টারিস্টিক্স আনইম্পেয়ার্ড। মানে কি? প্রিজার্ভেশন আমি অরিজিনাল কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স ঠিক রাখছি, প্রসেসিং এ বলছি বাই ব্রিঙ্গিং সাম ডিজায়ারেবল চেঞ্জেস ডিউ টু ডেলিভারেড অ্যাকশন অর কনজিউমার অ্যাকশন। মানে আমি প্রসেস করতে চাচ্ছি, আমার শুটকি ভালো লাগে, শুটকি করছি। আমি স্মোকিং করতে ভালো লাগে, স্মোকিং করছি। আমি মাছকে ফ্রাই করতে ভালো লাগে, ফ্রাই করছি। তাহলে এখানে কি কোয়ালিটি চেঞ্জ হচ্ছে না? অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে। শুটকিতে কি হয়? একটা কাঁচা মাছে প্রোটিন থাকে নিয়ার অ্যাবাউট 18% বা 20%। শুটকিতে প্রোটিন থাকে নিয়ার অ্যাবাউট 80%, 60 থেকে। বুঝি নাই? ভিটামিন তো পাওয়া যায়। আমার কথাটা শেষ করি। তুমি কাঁচা মাছের ময়েশ্চার থাকে বা প্রোটিন থাকে কাঁচা মাছে 18%, 20%। ওই কাঁচা রুই মাছে আবার শুটকি করলে প্রোটিন পার্সেন্টেজ হয়ে যায় 70%। কেন বলতে পারবা কেউ? পানি শুকিয়ে যায়। রাইট। ওয়াটার এন্ড প্রোটিন কন্টেন্ট আর ভাইস ভার্সা রিলেশনশিপ। কারণ কি? ময়েশ্চার যখন আউট হয়ে যাবে তখন পুরাটা ক্যালকুলেট করা হবে প্রোটিন দিয়ে। কারণ ফিশ মাসল হচ্ছে টোটালি প্রোটিন, বিল্ডিং ব্লক অফ অ্যামাইনো অ্যাসিড। তো সো আমরা যখন ফিশটাকে ড্রাই করব তখন ময়েশ্চারটা রিমুভ হবে। ময়েশ্চার রিমুভ হওয়া মানে কি? তার ভিতরে প্রোটিন থাকবে আর ফ্যাট থাকবে, ভিটামিন মিনারেলস থাকবে। তো সো ফিশ বডির ম্যাক্সিমামটাই প্রোটিন। এই প্রোটিনটা তখন বেড়ে যাবে। তার মানে কি? অরিজিনাল কোয়ালিটি কি ঠিক থাকলো না আলাদা হয়ে গেল? একটু বলো, অরিজিনাল কোয়ালিটি আলাদা হয়ে গেল। নিউট্রিশনালি চেঞ্জ হয়ে গেল না? নিউট্রিশনালি কাঁচা মাছে ময়েশ্চার ছিল তোমার প্রোটিন ছিল 18%, শুটকি মাছের প্রোটিন হয়ে গেল 80%। তাহলে অরিজিনাল কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেল না? কেমিক্যালি চেঞ্জ হলো তো। তো আমরা তাহলে
ড্রাই ফিশকে প্রসেসিং বলবো। আর ফ্রিজিং, এখানে কি করা হয়, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে সরাসরি ওয়াশ করে তাজা মাছটা পুরোটাই ফ্রিজে ঢুকাই দেওয়া হয়। তাহলে ফ্রিজিংটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ প্রিজার্ভেশন। বরফের মধ্যে মাছকে সরাসরি দেওয়া হয়, বরফে কি মাছ কেটে রাখা হয়? হয় না, মাছকে তাজায় রাখা হয়, সরাসরি মানে মাছটাকে, পুরো মাছটাকে রাখা হয়, এখানে কোনো ধরনের চেঞ্জ হয় না, এটাও একটা প্রিজার্ভেশন। বাট হোয়েন উই process some products such as drying, dehydrated product, salted product, smoked product, canned product, these are the example of fish processing. ওকে, আমাদের আলাদা কোর্সই আছে ফিশ প্রসেসিং, আমরা সেটাতে যাব। তো তোমরা আশা করি ফিশ প্রিজার্ভেশন বুঝতে পেরেছো। জি স্যার। এখন নেট প্রিজার্ভেশন কি? নেট প্রিজার্ভেশন কি? স্যার নেটকে রক্ষণাবেক্ষণ করা যাতে নেটের মধ্যে ছিদ্র না হয়ে যায় বা নেটের যে প্রথম যতটুকু ছিল জালগুলো থাকে তারপর শেষে সেগুলো কতটুকু নষ্ট না হয়ে যায়, দড়িগুলো নষ্ট না হয়ে যায়। নেটের মধ্যে তো ছিদ্র থাকেই, ছিদ্র ছাড়া পানি পাস হবে কিভাবে? স্যার ছিদ্র তৈরি করা যে রশি বা যে নেট থাকে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য রক্ষণাবেক্ষণ করা। আর যে ওয়েট গুলো দেওয়া হয়, সিঙ্কিং ওয়েট, তারপরে হচ্ছে মানে যেগুলো ভাসানোর ওয়েট দেওয়া হয়, এগুলো যাতে ঠিক থাকে। পাথরকে প্রিজার্ভ করার দরকার হয়? পাথর বা লোহা যেগুলো, লোহা পাথর যেগুলো দেওয়া হয়, সিঙ্কার, ফ্লট, এগুলো তো প্লাস্টিক, এগুলো নষ্ট হয় না, এগুলো প্রিজার্ভেশন প্রয়োজন হয় না খুব বেশি। নেট প্রিজার্ভেশন এখনো আসে নাই। দেখি তোমাদের কাছ থেকে জানতে চাই, কেন, why we preserve the fish net? যে বলতে পারবা তার জন্য একটা চকলেট আছে। তার ফিশের মাঝে মাছের বিভিন্ন ধরনের থাকতে পারে, তো ওইটা আবার দিলে fish আবার No, no, বেশি no, ধরা no, পড়ে। no. স্যার পানিতে ভিজতে ভিজতে জালটা অনেক সময় নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। Partially correct. স্যার জালের যে সাধারণ যে ক্যারেক্টারিস্টিক গুলা মাছ ধরার জন্য, তো Yeah. ওই জালের ক্যারেক্টারিস্টিক যখন আমরা যখন ওটা রেখে দিব তখন তো সেটার যে নেচার সেটা থাকবে না, তো সেই হিসেবে তো নষ্ট হয়ে যাচ্ছে। না, হচ্ছে না। তবে একজন বলেছে যে পানিতে মাছ জাল পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, এটার সাথে কিছুটা মিল আছে। তবে তোমরা মেইন থিমটা একটু আগে বলেছিলাম, স্পয়েলেজ ব্যাকটেরিয়া। সকল ব্যাকটেরিয়া কি ক্ষতিকর? হ্যাভ এনি আইডিয়া? না স্যার। তাহলে কি ব্যাকটেরিয়া কি উপকার করে কারো? স্যার কিছু ক্ষেত্রে স্যার করতে পারে। স্যার ল্যাকটিক ব্যাকটেরিয়া যেটা পাওয়া যায়। হ্যাঁ বলো। স্যার কিছু ক্ষেত্রে করে, যেমন আমাদের ত্বকের উপরকার ব্যাকটেরিয়া, অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়াকে স্যার মেরে আমাদের মানে ভিতরের আমাদেরকে রক্ষা করে স্যার, এরকম হয়। আচ্ছা, তোমার যদি কাইটা ফেলি, তোমার নারী ভুঁড়ির ভিতরে কত ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যাবে? হ্যাভ এনি আইডিয়া? স্যার 500 প্রজাতির প্রায়। আচ্ছা, মানুষ কাটলে নারী ভুঁড়ি বা তার গাট বা তার ইন্টেস্টাইনে ডিফারেন্ট টাইপস অফ ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাহলে তো এই ব্যাকটেরিয়া গুলো ক্ষতিকর হলে তো তোমাকে বাস্ট করে ফেলতো, মেরে তুমি তো বাস্ট হয়ে যেতা। সো এগুলো হলো বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া আর কল্ড প্রোবায়োটিক। প্রোবায়োটিক কি? প্রোবায়োটিক আর দ্য বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া। Probiotic are the beneficiary bacteria that which can play vital role in positive aspect. মানে তোমার যে সকল ব্যাকটেরিয়া, মানুষ শুধু না, যে কোনো ক্ষেত্রে হতে পারে, পজিটিভ রোল প্লে করে, সেটাকে বলা হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক হচ্ছে ওই ব্যাকটেরিয়ার, উপকারী ব্যাকটেরিয়া গুলোর গতি বা বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য যে সকল উপাদান কাজ করে, সেই উপাদানকে বলা হয় প্রিবায়োটিক। প্রিবায়োটিক আর নট ব্যাকটেরিয়া। প্রিবায়োটিক আর দ্য ম্যাটেরিয়ালস অর সামথিং, নট মাইক্রোঅর্গানিজম। প্রিবায়োটিক আর দ্য ম্যাটেরিয়ালস such as yeast powder is one kind of prebiotic, yeast powder। আর প্রোবায়োটিক হচ্ছে সাপোজ ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের যে কোনো ব্যাকটেরিয়া। তাহলে ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের ব্যাকটেরিয়া, এই প্রজাতি কি করে, হিউম্যান বডির জন্য বেনিফিশিয়ারি ভূমিকা রোল প্লে করে। তো এই ল্যাক্টোব্যাসিলাস স্পেসিস কে বলা হচ্ছে
প্রোবায়োটিক। আর এই ল্যাক্টোব্যাসিলাসের গ্রোথ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বা ত্বরান্বিত করে যে উপাদান তার নাম হচ্ছে ইস্ট। ইস্ট তোমরা সবাই দেখছো, পাউরুটিতে ব্যবহার করা হয় ইস্ট পাউডার, এটা হচ্ছে প্রিবায়োটিক। তোমরা কি প্রোবায়োটিক প্রিবায়োটিক নিয়ে ক্লিয়ার কিনা এখন? জি স্যার। পড়বা, এগুলো অন্য জায়গায় পড়বা, আমি একটু আইডিয়া দিলাম। ওকে, নেট প্রিজার্ভেশন হচ্ছে আমরা এই যে স্পয়েলেজ ব্যাকটেরিয়া একটু বলেছিলাম যে পানিতে জাল পচে যায়, কারণ মোস্ট অফ দা নেট আর অপারেটেড ইন ওয়াটার। মাছ ছাড়া তো, পানি ছাড়া তো কোথাও জাল অপারেট করা হয় না। তো জাল কি আকাশে অপারেট করা হয়? হয় না। সো যেহেতু জালটাকে পানিতে অপারেট করা হয়, জালটা পানিতে থেকে থেকে জালের যে পচন হতে পারে, হ্যাঁ, এই যে পচনকে রোধ করে, পচনটা কে ঘটায়? ব্যাকটেরিয়া। সকল পৃথিবীর স্পয়েলেজের সাথে জড়িত ব্যাকটেরিয়া। স্পয়েলেজ মানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ছাড়া কেউ স্পয়েলেজ ঘটাতে পারে না। তো সো জালটাকেও ব্যাকটেরিয়া স্পয়েলেজ ঘটাতে পারে। এই যে জালটা যাতে স্পয়েলেজ না হয়, এই ব্যাকটেরিয়া গুলোর হাত থেকে জালটাকে রক্ষা করা, এটাই হচ্ছে নেট প্রিজার্ভেশন। স্যার হচ্ছে একটা কথা বলতে। জি জি বলেন। স্যার ওই যে আমরা হচ্ছে মানে জাল দিয়ে মাছ ধরার পরে জালটা ভালো করে ধুয়ে নেড়ে দিই রোদে শুকানোর জন্য, এটা কি প্রিজার্ভেশনের ভিতরে পড়বে? হ্যাঁ, অবভিয়াসলি প্রিজার্ভেশনের ভিতরে পড়বে। ওকে, আমরা এতক্ষণ ধরে যা কিছু পড়লাম, যে আমরা পড়লাম হ্যান্ডলিং, প্রিজার্ভেশন অফ ফিশ এন্ড ফিশ নেট। অ্যাকচুয়ালি আমরা পড়েছি হ্যান্ডলিং কি, প্রিজার্ভেশন কি। এখন এই যে হ্যান্ডলিং এবং প্রিজার্ভেশন, এই দুইটা বিষয় কেন জরুরি মাছের ক্ষেত্রে বা নেটের ক্ষেত্রে, কেন জরুরি তোমরা একটু বলবা? দুই একজন বলো, তাহলে চলে আসবে সবকিছু। প্লিজ স্টার্ট। স্যার মাছ ঠিক মতো হ্যান্ডেলিং না করতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাহলে তো প্রফিট হবে না, লস হয়ে যাবে। ওকে, দেন মাছের গুণাগুণ নেক্সট। বজায় রাখতে হবে। ওকে, একজন একটা করে বলবা, দেন নেক্সট। স্যার আমরা মাছ খেতে পাবো না, আমাদের প্রোটিন সোর্সটা স্যার কমে যাবে তাহলে। ওকে, দেন বিষয় হচ্ছে, একজন বলেছিল যে মাছটা হ্যান্ডলিং প্রপারলি না করলে মাছটা ড্যামেজ হবে। অবভিয়াসলি এখন একটা মাছ ধরলা তুমি, সাপোজ তুমি সমুদ্রের উপরে একটা ট্রলারে মাছ ধরলা, ধরার পরে মাছটাকে তুমি কি করলা? ডেক, যে জাহাজের ডেক, ডেক বোঝো তো? বরিশাল বাড়িকার লঞ্চের ডেক বোঝো না? স্যার যেখানে বসে না স্যার ওইটা ডেক। হ্যাঁ, তো ডেকের উপরে মাছটা যখন জালটা উঠাইলা, ওঠার পরে ডেকের উপরে দেখা গেল অনেক সময় পচা আবর্জনা ছিল। 8-10 দিন আগে মাছ ধরছো, সেই পচা টচা হয়ে ওখানে ব্যাকটেরিয়া পচন হয়েছে, কিছু হয়তো আবর্জনা পচে গেছে, ওর উপরে তুমি মাছটা নিচে থেকে উঠাইলা, জালটা থেকে ধরে মাছটা ওর উপরে রাখলা, ওই পচা একটা আবর্জনার উপরে ডেকে। এখন কি হলো, ওখান থেকে মাছের বডিতে ব্যাকটেরিয়া ট্রান্সফার হবে না? জি স্যার। আমাদের করোনা ভাইরাস থেকে সেফ থাকার জন্য আমরা কি করছি? টাইম টু টাইম হ্যান্ড ওয়াশ করছি, স্যানিটাইজ করছি। কেন? যাতে ভাইরাসের কন্টামিনেশন না হয়। ভাইরাসের কন্টামিনেশন কি? মানে অ্যাটাচমেন্ট। কন্টামিনেশন মিন্স অ্যাটাচমেন্ট অফ এনি সাবস্টেন্স অর এনি ডেলিটেরিয়াস সাবস্টেন্স আর কল্ড কন্টামিনেশন। তার মানে কি, আনওয়ান্টেড সাবস্টেন্স হলে সেটা হবে কন্টামিনেশন। তার মানে কি, মাছের জন্য একটা ব্যাকটেরিয়া তো আনওয়ান্টেড সাবস্টেন্স, তাই না? ওই ব্যাকটেরিয়াটা মাছের বডিতে অ্যাটাচ হওয়া মানে কি, সে পরবর্তী স্টেপ শুরু করতে যাচ্ছে। তার মানে আমি যদি হ্যান্ডলিংটা প্রপারলি না করি, আমি মাছটাকে না বুঝে আমি ওই ময়লার উপর রাখলাম, ময়লা থেকে ব্যাকটেরিয়া মাছের বডিতে গেল, ফার্দার ওই ব্যাকটেরিয়াটা কি মাছের ভিতরে ইন করবে, যখন মাছের ভিতরে পচন ঘটাতে আস্তে আস্তে শুরু করবে। তো আমি যদি মাছটাকে প্রপারলি ওখান থেকে ওয়াশ করে সুন্দর করে ফ্রিজের ভিতর ঢুকাই রাখলাম ট্রলারে, তাহলে তার ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হলো না, তার মানে মাছটার কোয়ালিটি ভালো থাকলো। এটা একটা। সেকেন্ড হলো, মাছটা যখন আমি ট্রলার থেকে তীরে যখন আমি ফেলি, দেখবা তুমি যদি ভিডিও দেখো ইউটিউবে, মাছ ধরার পরে জেলেরা নৌকা থেকে যেভাবে মাছ থ্রো করে, এখনো ইলিশ মাছ ধরছে আর ফেলছে, মানে যেভাবে ঢিল ছুড়ে, যার ফলে কি হয়, এই মাছগুলো বরফের ওই যে গুতা খেয়ে ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন কি এই মাছগুলোর দাম কমে যায়। তো আমি যদি এটাকে স্মুথলি কোন একটা ব্যাগের মধ্যে করে নিচে নামাই, তাহলে কি ইটের মতো, আর ইট কি হয় যখন ট্রাক থেকে নিচে নামায় থ্রো করে, যখন দেখবা যে 30% ইট ভেঙে যায়, যায় কিনা? জি স্যার। তো মাছ যখন এভাবে থ্রো করে বরফের উপরে, এরকম অনেক মাছ ব্রিজিং হয়, তার চামড়া ছিঁড়ে যায়, অনেক মাছের ফেটে যায়, স্কেল বা আইস উঠে যায়, তখন কি হয়, এখানে
বিভিন্ন ধরনের কন্টামিনেশন হয়, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়, এখানে এমনিতে ফিজিক্যাল ড্যামেজ হয়, কোয়ালিটি ডিটেরিওরেট করতে থাকে, তখন মাছটার আলটিমেটলি ভ্যালু বা ডিমান্ড কমতে থাকে। তো সো কোয়ালিটি মেইনটেইন করতে পারি না, এটা একটা ফার্স্ট। সেকেন্ড হলো এজ এ কনজিউমার আমরা যখন খাবো মাছটা, আমরা কিন্তু তখন টোটাল যে নিউট্রিশনাল দিকগুলো অনেক ইমব্যালেন্স থাকে। যেমন একটা মাছ যখন আমি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হলো, ব্যাকটেরিয়া তখন তার স্পয়েলেজ শুরু করে দিল, আমি মাছটা আমার টেবিলে আসা পর্যন্ত, ঢাকাতে আসা পর্যন্ত, কক্সবাজার থেকে ইলিশটা, এর মধ্যে যতই বরফে চুবাই না কেন, আমার তো মেইন কাজটা হয়ে গেছে বরফে চুবার আগেই। বরফ দিয়ে তার আনলো, কিন্তু তার আগে তো ঘাটে এটা অলরেডি ব্যাকটেরিয়া কন্টামিনেশন হয়ে গেছে, ওখানে কিছু ডেটোরেট করছে কোয়ালিটি। এরপর যদি আইস প্রপারলি সংরক্ষণ না করে, তাহলে প্রপার আস্তে আস্তে আরো পচতে শুরু করবে। তো সো এই যে কোয়ালিটিটা মেনটেন না হয় না, নিউট্রিশনাল দিকগুলো ঠিক থাকে না। তো সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড হলো, আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট চাই, আমাদের নেপোলিয়ন বলেছিল যে গিভ মি এ এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এ এডুকেটেড নেশন। তো সো বলেছিল আমাকে একটা ভালো ফ্যাক্টরি দাও, আমি তোমাদের কিছু ভালো একটা দেশ উপহার দেবো, তাই বলেছিল, তাই না? তো সেরকম আমরা যদি র ম্যাটেরিয়ালস প্রোডাক্টিভ কোয়ালিটি মেইনটেইন করতে না পারি, র ম্যাটেরিয়ালস কোয়ালিটি মেইনটেইন করতে না পারলে ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন হবে না। আলটিমেটলি আমরা যেটা খাবো সেটা কোয়ালিটি ছাড়া খাবো, সেটা নিউট্রিশনালি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল থাকবে না। আলটিমেটলি আমরা যেটা খাবো সেটা নিউট্রিশনাল টার্গেট ফুলফিল হবে না, আমরা এক্সপোর্ট করলে আমাদের সেটা ভ্যালু থাকবে না। তো সো ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করতে হলে অবভিয়াসলি আমার র ম্যাটেরিয়ালস প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করতে হবে। র ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি মেইনটেইন করতে হলে আমাকে হ্যান্ডলিং এবং আফটার হারভেস্ট প্রপারলি মাছটাকে সংরক্ষণ করতে হবে। কতক্ষণ পর্যন্ত? টিল প্রসেসিং। এরপর প্রসেসিং এর পরে ফার্দার আদার্স সেটার সংরক্ষণ আছে। এ পর্যন্ত বুঝতে পেরেছে কিনা ইম্পর্টেন্সটা কি? ওকে, আমরা এখন একটু প্রিজার্ভেশনটা যেটা বলেছিলাম কিভাবে প্রিজার্ভ করা যায় খুব শর্টলি আমি বলবো। এটা আমাদের প্রসেসিং এর কাজ, তোমাদের একটা আইডিয়া দিব। যে আমি বলেছিলাম এক্সটেনশন অফ শেলফ লাইফ অফ ফিশ, কিপিং ইটস অরিজিনাল কোয়ালিটিস এন্ড ক্যারেক্টারিস্টিক্স আনইম্পেয়ার্ড। স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা হচ্ছে প্রিজার্ভেশন। এখন আমি ফার্স্ট আসি নেট প্রিজার্ভেশন। নেট কিভাবে প্রিজার্ভ করা যেতে পারে? ফার্স্ট ওয়ান ফিজিক্যাল মেথড। নেট প্রিজার্ভেশনের মেথড গুলো বলছে। ফার্স্ট ওয়ান ফিজিক্যাল মেথড, সেকেন্ড ওয়ান কেমিক্যাল মেথড, থার্ড ওয়ান বায়োলজিক্যাল মেথড, ফোর্থ আদার্স। এর বাইরে অন্যান্য ভাবে জালকে সংরক্ষণ করা যেতে পারে। একটু আগে একজন বলেছিল মাছ ধরার পরে জালটাকে রোদে শুকানো হয়, এটা হলো এক ধরনের ফিজিক্যাল প্রিজার্ভেশন মেথড। কারণ রোদে যখন আমি শুকাই, ঘটনাটা কি ঘটে? রোদে শুকাইলে এখানে জালের যে ময়েশ্চার কন্টেন্ট, সে ময়েশ্চার কন্টেন্টটা কমে যায়। আর ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য ময়েশ্চার কন্টেন্ট মিনিমাম থাকতে হবে, একটা মিনিমাম ওয়াটার অ্যাক্টিভিটি ব্যাকটেরিয়ার জন্য 0.9 থাকতে হবে। ওয়াটার অ্যাক্টিভিটি কি? ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য সর্বনিম্ন যে পানিটা না থাকলে ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না, সেটাই হচ্ছে ব্যাকটেরিয়ার ওয়াটার অ্যাক্টিভিটি। তো আমি যদি জালটাকে রোদে শুকাই, তাহলে কি পানিটা শুকে যাবে। পানি শুকে গেলে সেখানে ময়েশ্চার কমে যাবে, মানে থাকবেই না প্রায়। তার মানে ব্যাকটেরিয়া সেখানে থাকলেও সে তার বংশবৃদ্ধি করতে পারবে না। সে কিরকম থাকবে? আমাদের মামুনুল হকের মতো অবস্থা হয়ে যাবে, তার সাঙ্গপাঙ্গ সব নিয়ে সে আছে কিন্তু কিছুই করতে পারছে না। তার মানে কি আমাদের ব্যাকটেরিয়া তার বংশবৃদ্ধি করতে পারবে না, কিন্তু সে সেখানে স্টে করবে। আলটিমেটলি দীর্ঘদিন স্টে করার পরে সে এখান থেকে আত্মহত্যা করে চলে যাবে, অথবা সে সেখান থেকে তার তার অস্তিত্ব খুঁজে পাবে না। তো জালটা যখন রোদে শুকাবো, সেখানে ময়েশ্চার থাকবে না, ময়েশ্চার না থাকলে ব্যাকটেরিয়া তার অ্যাক্টিভিটি শো করতে পারবে না। আলটিমেটলি জালটা স্পয়েলের হাত থেকে রক্ষা পাবে। দিস ইজ দা ফিজিক্যাল প্রিজার্ভেশন মেথড। এর বাইরে ফিজিক্যাল প্রিজার্ভেশনের মধ্যে আরো হতে পারে, যেমন আমি জালটাকে করতে পারি জাস্ট গরম পানিতে, জালটাকে আমি মাছ ধরার পরে গরম পানিতে সিদ্ধ করে রোদে শুকাইলাম, তাহলে কি হলো? জালে যত ব্যাকটেরিয়া ছিল গরম পানি বয়লিং টেম্পারেচার সব মারা গেল। তখন কি হলো? জালটা দীর্ঘদিন শুকাই রাখলে আর পচনের ভয় নাই। এগুলো হচ্ছে ফিজিক্যাল মেথড। কেমিক্যাল মেথড হচ্ছে জালের স্থায়িত্ব বাড়ার জন্য আমরা আলকাতরা দেই, দেখছো কিনা কেউ? জাল বা নৌকাতে আমরা আলকাতরা দেই, কেন দেই? সুন্দর লাগার জন্য। আলকাতরা কি খুব সুন্দর জিনিস? না স্যার। তাহলে কাল থেকে কসমেটিক বাদ দিয়ে আলকাতরা মাখতে শুরু করো। আলকাতরা দেই আমরা, যে কোল, এটা দেওয়ার কারণ হচ্ছে কি জালের যে দুইটা কারণ। ফার্স্ট ওয়ান ইজ প্রিজার্ভেশন অফ দ্য নেট। কারণ কি নেটটা যে কোনো ধরনের কন্টামিনেশন থেকে, ব্যাকটেরিয়ার কন্টামিনেশন থেকে সেফ থাকবে।
আরেকটা হচ্ছে সিঙ্কিং স্পিড বাড়বে, মানে আলকাতরা দিলে নেটটা ভারী হবে, দ্রুত পানিতে ডিজলভ হবে, এই দুটা কারণে আলকাতরা দেওয়া হয়। এটা একটা কেমিক্যাল মেথড। এর বাইরে সালফার ট্রিটমেন্ট করা হয়। সালফার, স্যার এদিকে গাবের রস হ্যাঁ দেওয়া আমি হয় আমি আমি যাচ্ছি। তোমার সালফার ট্রিটমেন্ট করা হয়, এটা সাধারণত ট্যানিং বলা হয়। ট্যানারিতে যেরকম করা হয় বিভিন্ন ধরনের কালার দিয়ে বা রিয়েজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করা, এটাও করা যেতে পারে। থার্ড ওয়ান হলো যে বললা গাব, গাব ফল দেখছো কি? গাব, জি স্যার জি দেখছি। স্যার। গাবের রস, গাছ আছে আমাদের। এই গাব গাছের রস বা গাবের যে ফল সেটাকে সিদ্ধ করে বা গাবের চামড়াকে সিদ্ধ করে দুটাই করা যায়। এই রসটা দিয়ে জাল সংরক্ষণ করা যায়, জালটা সিদ্ধ করায়, জালটাকে এটা দিয়ে মানে সংরক্ষণ করা যায়। ঠিক আছে, গাবের রসটা বের করে নিয়ে ওই রসটা দিয়ে জাল চুবায়ে ওটাকে শুকায় সংরক্ষণ করা যায়। এটা আমাদের বাংলাদেশে করা হয়। এটা হলো কি কেমিক্যাল মেথড। এখন তোমার কেমিক্যাল এবং বায়োলজিক্যাল দুটোই আসে গাব। এরপরে আদার্স কিছু ট্রিটমেন্ট আছে, যেমন বায়োলজিক্যাল মেথড। বায়োলজিক্যাল মেথডের মধ্যে ডিরেক্টলি আছে, তুমি ব্যাকটেরিয়া আছে বা ব্যাকটেরিয়া নাই সেটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার জালটা যাতে সেফ থাকে। তাহলে তোমাকে এখানে যে কাজটা করা যেতে পারে, তোমার জালটাকে এট ফার্স্ট রেডিয়েশন দিয়ে বা ইরাডিয়েশন দিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে। এগুলো হায়ার উন্নত দেশে করা হয় ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, সেটা আমাদের দেশে সাধারণত করা হয় না। দিলে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। এর বাইরে কিছু ট্রেডিশনাল মেথড আছে আমাদের দেশে, যেমন আমি কিছুদিন আগে যশোরের একটা বাউরে গেলাম। তো বাউরে গিয়ে আমি নৌকা নিয়ে বাউরে ভ্রমণ করছি, গিয়ে দেখলাম একজন জেলে তারা জালকে পানিতেই চুবাই রাখছে দীর্ঘদিন, পানিতেই তারা চুবাই রাখছে। আমি জিজ্ঞেস করলাম জালটা পানিতে কেন এতদিন ধরে? বলছে এখানে আমরা সংরক্ষণ করছি, আগামী মাছ ধরা পর্যন্ত এখানে জালটা রাখবো। কেন, কে কিভাবে রাখবেন? পচে যাবে না? না, কেন পচবে না? তারা জালটাকে একটা কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করছে, করার পরে জালটাকে পানিতে রাখছে। পানিতে রাখলে সুবিধা কি? তাদের মতে সুবিধা হচ্ছে জালটা যখন আমি উপরে রাখবো তখন ফিজিক্যাল ড্যামেজ হবে, দ্যাট মিনস ইঁদুরে কাটবে বা অন্যান্য কোনো কারণে ছিঁড়ে যাবে, ফেটে যাবে, বা রোদে মানে বেশি হলে যে স্টিকিনেস নষ্ট হয়ে যাবে বা তার যে স্ট্রেংথ নষ্ট হয়ে যেতে পারে। পানিতে থাকলে সেটা সোজা হয়ে থাকবে, ঠিক আছে না? অনেক সময় শুকায় না, শুকনা জায়গায় বস্তার মধ্যে মোড়ায় রাখলে জাল কি হয়, এক জালের শেপ নষ্ট হয়ে যায় কিনা? তুমি একটা জামা আয়রন ছাড়া রেখে দাও বস্তার মধ্যে, তার পোটলার মধ্যে রাখলে ওটা পরার উপযোগী থাকে না। তো সেরকমটা উনি বলতেছিল যে আমরা এই কারণে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে পানির মধ্যে চুবাই রাখি। এটা তাদের একটা ট্রেডিশনাল ওয়ে তারা তৈরি করে নিয়েছে। ওকে, এগুলোই ছিল জাল প্রিজার্ভেশন। কিন্তু স্যার ওই যে পানিতে চুবালে একজন বলে যে নরম হয়ে যাবে জাল, তখন এই তো সমস্যা বলেছি, হবে? কথা কম বোঝো তোমরা দুতে, আর না হলে বেশি বোঝো। তোমাকে বলেছি আমি যে তারা কেমিক্যাল ট্রিটমেন্ট করেছে একটা, যাতে পানিতে নরম হয়। কেন পানিতে নরম হয়? কেন? ডিউ টু দ্য অ্যাকশন অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো যেখানে সে যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করবে সে তো অক্সিডেশন হবে না, এখানে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি শো করতে পারবে না। এটাও একটা হতে পারে তাদের আর কি। এখন আলকাতরাতে চুবাই যদি পানিতে রাখে তাহলে তো এখানে কিছু হওয়ার কথা না, বেশ কিছুদিন কিছু হবে না। যাক, এখন আমরা আসি যে মাছ সংরক্ষণের বিষয়ে। জাল সংরক্ষণের যদি বলি, বাংলাদেশে তোমরা গাবের বিষয়টাকে উল্লেখ করবা। গাবের রস করে সেই রসে জালকে চুবাই তারপরে হালকা রোদে দিয়ে শুকানো হয়, এই কথাটা তোমরা আনবা, এটা বাংলাদেশে সবচেয়ে বেশি করা হয়। এরপর আলকাতরাটা আনবা, বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট আনবা, তারপরে তোমরা রোদে শুকায় আনবা। এই 3-4টা বিষয় বলবা যদি কেউ বলে কিভাবে জাল সংরক্ষণ করবা। ওকে, এরপরে আমরা আসি আমরা মাছকে কিভাবে সংরক্ষণ করতে পারি। মাছকে সংরক্ষণের জন্য প্রথমে আমরা ড্রাইং করতে পারি। ড্রাইং করলে কি হবে? রোদের তাপে বাতাসের সংস্পর্শে মাছের পানি কমে যাবে, মাছের পানি কমে গিয়ে একটা লেভেলের নিচে চলে আসবে, ওয়াটার অ্যাক্টিভিটি 9 এর নিচে আসবে, 0.9 এর নিচে বা 1 এর নিচে। তখন মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া কি হবে? স্পয়েলেজ ব্যাকটেরিয়া তাদের বংশবৃদ্ধি করতে পারবে না, দ্যাটস ওয়াই মাছটার শেলফ লাইফ বাড়বে। সেকেন্ড হচ্ছে সল্টিং, লবণ দিয়ে মাছ সংরক্ষণ করার একটা পদ্ধতি। লবণ দিলে মাছের বডি থেকে পানি বেরিয়ে আসবে। তোমরা একটা অ্যাড দেখেছো কিনা, সিল্লা কাইটা লবণ লাগা দিন, ওই যে একটা লুঙ্গির অ্যাড, মানে লবণ দিলে পানি বেরিয়ে আসে। তো মাছে যখন লবণ দেওয়া হবে, মাছটাকে চিরে, ইলিশ মাছে যখন লবণ দেওয়া হয় মাছটা থেকে পানি বেরিয়ে আসে। এবং লবণ কিন্তু একটা প্রচুর একটা ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম রোধ করতে সহায়তা করে। যেমন ব্যাকটেরিয়া অনেক ধরনের আছে, তোমরা মাইক্রো অর্গানিজম পড়বা বা মাইক্রোবায়োলজি পড়বা তখন বুঝবা ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের আছে লবণাক্ততার উপর ভিত্তি করে, হ্যালোফিলিক, হ্যালোফোবিক, সাইক্রোফিলিক। যে সকল ব্যাকটেরিয়া কম লবণের তাপমাত্রা, কম লবণাক্ততা সহ্য করতে পারে তাদেরকে বলা হয় হ্যালো
হ্যালোফোবিক। হ্যালোফিলিক হলো যারা হাইলি সল্ট কন্টেন্ট টলারেট করতে পারে। তো আমি যখন লবণ খুব বেশি দিব, সাধারণত আমাদের ফ্রেশ ওয়াটারের ব্যাকটেরিয়া গুলো কি হবে? হ্যালোফোবিক হবে, তাই না? কারণ এত লোনা পানির ব্যাকটেরিয়া না। তো আমি ওই মাছকে যখন আমি বেশি লবণ দিব, ওই ব্যাকটেরিয়া গুলো স্বাভাবিকভাবে মারা যাবে কিনা? কারণ তারা সার্ভাইভ করতে পারবে না। আলটিমেটলি মাছটার শেলফ লাইফ বাড়বে। একে তো পানি কমে যাচ্ছে, মাছের পানি বের হয়ে আসতেছে। দ্বিতীয়ত ব্যাকটেরিয়া সরাসরি লবণের যে তাপমাত্রায় মারা যাচ্ছে, লবণের কনসেন্ট্রেশনের কারণে মারা যাচ্ছে, মাছের শেলফ লাইফ বাড়বে। থার্ড ওয়ান যদি চিন্তা করি, স্মোকিং, মাছকে ধোঁয়া দিয়ে সংরক্ষণ করা। মাছের বডিতে যখন বিভিন্ন কাঠ দিয়ে ধোঁয়া তৈরি করে মাছটাকে তার উপরে রাখবো, তখন কি হবে? মাছের বডিতে যে পানি আছে সেটা ধোঁয়া থেকে কিছুটা হিট যাবে, সেই পানিটা বের হবে। সেকেন্ড টাইম হলো মাছের কাঠের যে ধোঁয়া, সে ধোঁয়ায় অনেক অ্যালকোহলিক সাবস্টেন্স থাকে, যেগুলোকে বলা হয় ফেনোলিক কম্পাউন্ড, যে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো মাছের পচন তথা ফ্যাটি অক্সিডাইজড বা ফ্যাটের অক্সিডেশন থেকে রোধ করবে। আলটিমেটলি মাছের শেলফ লাইফটা বাড়বে। দেন ফ্রিজিং, সরাসরি ফ্রিজারে ঢুকাই দিলাম, মাছটার শেলফ লাইফ বাড়বে, মাছটা ভালো থাকবে। ক্যানিং করলে কি হবে? মাছটার দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। ফার্মেন্টেশন, এটা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। এই সব কিছুই কিন্তু একটা ব্রড অ্যাসপেক্টে প্রিজার্ভেশন মাছের ক্ষেত্রে। কিন্তু সংক্ষেপে বললে আমরা ফ্রিজিং, চিলিং, আইসিং, বরফ দিয়ে ফ্রিজে এবং ঠান্ডা পানি দিয়ে, এগুলোকে বলা হয় প্রিজার্ভেশন। আর এই যে দেওয়া আছে ড্রাইং, সল্টিং, ক্যানিং, এগুলো প্রসেসিং। আবার ব্রড অ্যাসপেক্টে সবগুলোই হলো প্রিজার্ভেশন। ক্লিয়ার কিনা প্রিজার্ভেশন কথাটা? জি স্যার। জি স্যার। ব্রড অ্যাসপেক্টে সবই প্রিজার্ভেশন, কারণ আমি কি ড্রাইং করি মাছকে সংরক্ষণ করার জন্যই তো। কিন্তু যখন আমি স্পেসিফিকলি বলবো প্রসেসিং, তখন ড্রাইং ইজ আ প্রসেসিং, ফ্রিজিং ইজ আ প্রিজার্ভেশন। ওকে, নাও উই আর ডিসকাস অ্যাবাউট হ্যান্ডলিং। মানে আমরা হ্যান্ডলিংটা সাধারণত দুই ধরনের হয়। মানে আমরা হ্যান্ডলিংটা কয় ধরনের হয় আমি এটা একটু জাস্ট সংক্ষেপে বলবো। হ্যান্ডলিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন বোর্ড হ্যান্ডলিং, যেটা একটু আগে আমি বলেছি, নৌকার উপরে মাছের যে পরিচর্যা বা ব্যবস্থাপনা, এটাকে বলা হচ্ছে অন বোর্ড হ্যান্ডলিং। এটা কেন করা হয়? ডিউ টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা ধরে রাখার জন্য আমরা অন বোর্ডে ভালোভাবে হ্যান্ডলিং প্র্যাকটিস করতে হয়। যেমন আমি ফ্রিজের ভিতর ঢুকাইলাম, মাছটাকে সুন্দর করে সেখানে ঠান্ডা পানিতে রাখতে পারি, ফ্রিজে ঢুকাইতে পারি, অথবা বরফ দিয়ে রাখতে পারি। মাছটা যাতে কোনো ধরনের কন্টামিনেশন না হয় বা কোনো কারণে যেন মাছের তাপমাত্রা বেড়ে না যায়, যেন মাছটার পচন না হয়, মাছটার কোয়ালিটি ভালো থাকে। আর মাছটার কোয়ালিটি যদি আমি বোর্ডের উপরে, নৌকার উপর যদি ভালো রাখতে পারি, তাহলে কি হবে? এটা আমি ভালো কোয়ালিটির প্রোডাক্টটা নৌকা থেকে তীরে দিতে পারবো, তীর থেকে ভালো প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে যাবে, সেই ইন্ডাস্ট্রিতে তখন ফাইনাল প্রোডাক্টটাও ভালো হবে, এবং আমরাও ভোক্তা সে ভালো প্রোডাক্ট খেয়ে আমরা নিউট্রিশনাল কোয়ালিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। আলটিমেটলি এটাই সবার আমাদের প্রত্যাশা। ওকে, এখন আমরা আসি অন শোর হ্যান্ডলিং। সেকেন্ড ওয়ান হচ্ছে অন শোর হ্যান্ডলিং। তাহলে হ্যান্ডলিং হলো দুই প্রকার, একটা হচ্ছে অন বোর্ড হ্যান্ডলিং, দ্বিতীয় হচ্ছে অন শোর হ্যান্ডলিং। অন শোর হ্যান্ডলিং হচ্ছে মাছটা ধরার পরে আমি তো নৌকাতে হ্যান্ডলিং করলাম, এরপরে মাছটাকে যখন আমি তীরে নিব, শোর মানে তীরে নিয়ে যখন মাছটাকে আমি রিলিজ করব, খালাস করব নৌকা থেকে, আমি ল্যান্ডিং সেন্টারে নিয়ে যাব। সেই ল্যান্ডিং সেন্টারে যখন আমি পার করব, সেই সময়টার যে হ্যান্ডলিং ব্যবস্থাপনা বা কোয়ালিটি নিয়ন্ত্রণের যে ব্যবস্থাপনা, সেটাকে বলা হচ্ছে অন শোর। এবং ওই ল্যান্ডিং সেন্টার থেকে পুরো ট্রান্সপোর্টেশনের বিষয়টাও অন শোর হ্যান্ডলিং এর মধ্যে আসবে। যেমন আমি যদি নর্মালি এখন অন শোর হ্যান্ডলিং এর কথা চিন্তা করি, আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি কোন বোর্ডে চিন্তা করি, যদি আমাকে মাছের কোয়ালিটি ভালো রাখতে হলে ইমিডিয়েটলি মাছ ধরার পরে এটাকে ভালো পানি দিয়ে ওয়াশ করতে হবে। যে পানি থেকে মাছটা ধরলাম সেটা জীবাণু মুক্ত হতেও পারে, তাই আমাকে ওই পানির মাছটাকে আমি ফ্রেশ পানি দিয়ে আবার ধুয়ে নিব। ধোয়ার পরে কি করব? দ্রুততার সাথে জীবন্ত অবস্থায় ফ্রিজে ঢুকাই দিব, তাহলে সবচেয়ে ভালো কোয়ালিটি থাকবে। আর না পারলে আমি ঠান্ডা পানিতে মাছটাকে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো, বরফে রাখবো, তাহলে এটা আমার মাছটা ভালো থাকবে। এখন 7 দিন পর পর বরফটাকে চেঞ্জ করে দিব, তাহলে আরো ভালো থাকবে। এখন আমি অন শোরে আসি। মাছটাকে আমি যখন ল্যান্ডিং সেন্টারে নিব, নেওয়ার সময় আমি কোনো রাফলি থ্রো করব না, মাছটাকে ধীর স্থির ভাবে কোনো একটা সফট ব্যাগের মধ্যে আমি ঢেলে তারপরে আমি ল্যান্ডিং সেন্টারে ঢালবো। ল্যান্ডিং সেন্টার যেখানে ঢালবো সেই প্লেসটা আমাদের বউবাজারের মতো যেখানে মাছ বিক্রি করে, পচা ওই মাছের নাড়ি ভুড়ি প্রতিদিন ওখানে রাখে, পচে থাকে, ওখানে আবার পরের দিন এনে মাছ রাখে, এটা উচিত না। এটা করলে কি হবে? মাছে কন্টামিনেশন হবে। তাহলে আমাকে ল্যান্ডিং সেন্টারটা আগে ডিসইনফেক্টেন্ট করতে হবে,
ডিসইনফেকশন করে সেখানে আমার মাছ রাখতে হবে। পর্যাপ্ত বরফের ফ্যাসিলিটি থাকতে হবে, মাছটাকে বরফের ভিতরে লুকায়িত রাখতে হবে। এরপর মাছটাকে যখন আমি ল্যান্ডিং সেটটাতে অকশন হবে, অকশন হওয়ার পরে আমি এটাকে যখন ট্রান্সফার করব, ট্রান্সপোর্টেশন প্রতি স্টেপ, আমি এখন কক্সবাজার থেকে একটা ইলিশকে ঢাকায় আনবো, তাহলে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যে ভেসেলটা হবে, আইদার এটা হতে হবে ফ্রিজিং ভেসেল অথবা আইস দিয়ে আনবো। আইস দিয়ে আনলে আমাকে প্রতি রোডের ডিউরেশন চিন্তা করে আমাকে প্রতি 12 ঘন্টা পর পর বা 10 ঘন্টা পর পর বরফটা চেঞ্জ করে দিতে হবে। কারণ কি, নির্দিষ্ট সময় পর পর বরফটা গলে যায়, বরফ গলে গিয়ে কি হবে, তখন মাছটার কোয়ালিটি নষ্ট হয়ে থাকবে। এই কারণে একটা নির্দিষ্ট সময় পর পর বরফটা চেঞ্জ করে নতুন বরফ দিব। এই যে এভাবে যখন আমি মেনটেন করব, তখন আমার মাছের কোয়ালিটি কিন্তু ভালো থাকবে। এবং আমি বিক্রি করছি বাজারে, সবসময় মাছটাকে বরফে রাখবো। ভোক্তাকে দেখার জন্য হলো বরফের উপরে মাছটাকে ছড়াই রাখবো, এমন না মাছটাকে এমনিতে ফালাই দিয়ে হাত দিয়ে একটু করে মন্ত্র উপরে পানি ছিটা দিব। দেখো না বাজারে, বাজারে মাছের উপর মন্ত্র পড়া দেয়, দেখছো? জি স্যার। টিচার ওই ঠান্ডা পানি একটা বালতির মধ্যে পানি আছে, 1 ফোঁটা পানি নিয়ে ওই যে হাত দিয়ে ছিটাই দিচ্ছে মাছের উপরে। এটা দেখে মাছের কোয়ালিটি ভালো থাকে? ও হাদারাম কিছুই বোঝে না। ও যদি বুঝতো ওই বালতির মধ্যে একটা বরফ চুবাই দিয়ে ঠান্ডা পানি দিলে তাও তো ভালো লাগতো। তো যাক, এগুলো অনেক কাজ করার আছে। আমাদের ফিশারিজ গ্রাজুয়েট, আমাদের এদেরকে সচেতন করতে হবে যে ভাই এই কাজটা না করে ওই মন্ত্রই পড়েন, কিন্তু ওই পানিটাতে একটা বরফ চুবাই দেন, দিলে এই মন্ত্রটা আপনার কাজে দিবে। আদারওয়াইজ আপনার মন্ত্র কাজে দিবে না। তখন সে কি হবে, মাছটার কোয়ালিটি ভালো থাকবে, দীর্ঘক্ষণ ধরে বেচতে পারবে। ওকে, এই ছিল অন বোর্ড অন শোর হ্যান্ডলিং। কারো কোনো সুচিন্তিত কোশ্চেন থাকলে বলো এখন। স্যার, এর আগে একদিন 3 ধরনের বরফের কথা বলছিলেন, কোনটা ভালো হবে মাছের জন্য? আমি বলেছিলাম ব্লক আইস, ফ্ল্যাক আইস, টিউব আইস। সাধারণত ব্লক আইস গুলো বড় বড় ব্লক হয়, 10 কেজি 15 কেজি ব্লক। সিম্পলি যেটা চিন্তা করা হয়, স্টিলের কোন একটা শেপ ব্লক, মানে তুমি হতে পারে এটা আখের গুড় দেখছো, ব্লক আকারে পাওয়া যায় বাজারে, বড় বড় আখের গুড়ের দলা। জি স্যার, দেখছি। এইরকম আইস হয়, বড় বড় ব্লক আকারে ফ্রিজের ভিতর ঢুকাই দেওয়া হয় আইস ইন্ডাস্ট্রিতে। ওখান থেকে বের করে ওইরকম তোমরা গুলিস্তান গেলে দেখবা ওইরকম ব্লক আইস সমানে 2 পায়ে ভাঙতিছে, বরফ রাস্তায় ফেলে ফ্রিডায়ে ভাঙতিছে, ভাঙার পরে এটা ওই যে পিওরিটে ঢোকাচ্ছে। স্যার ওই বরফগুলো এত সহজে গলে না কেন, বাইরে যে বরফগুলা বিক্রি করে? এটা হচ্ছে তার যে স্টিকিনেস বা তার যে পানির যে কি বলবো, তার যে নিজস্ব কিছু, মানে এটা সান্দ্রতা, মানে সান্দ্রতা ঠিক হতে পারে, আবার তোমার যে তার যে অণুগুলো, পানির অণুগুলোর জয়েন্টের বিষয়টা আসে এখানে। কারণ হচ্ছে কি, তুমি যখন থিকনেসটার উপর ডিপেন্ড করে ওই বরফটা যখন তৈরি করা হয়, এখানে ওইভাবে হয়তো পানির অণুগুলো জয়েন্ট হয়ে যায়, যার কারণে একটা একটার সাথে এমন ভাবে লেগে থাকে ব্লক আকারে, যেটা ছোটানো খুব কঠিন হয়ে যায়। বাট যখন থিকনেসটা কম হয়, ফ্ল্যাক আইস তৈরি করে, এটা ইজিলি গলে যায়, কারণ এখানে অণুগুলো ওভাবে বন্ডিং হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখবা যে গুলিস্তানে গেলে লেবুর শরবত খাইছো কে কে? রাস্তাঘাটে যে পিওরিটে করে ঠান্ডা লেবুর শরবত কে কে খাও? স্যার খাইছি স্যার। খাইছো? জি স্যার। এটা কি কি করে জানো? এটা দেখবা যে ওই ভ্যানে করে পিছন দিকে বরফ রাখছে, বড় বড় বরফের স্তূপ, ওইটা রাস্তায় ফেলায় মুগুর দিয়ে ভাঙে ওই রাস্তার থেকে বরফ কুড়াই কুড়াই ওই পিওরিটে দিচ্ছে। আমার নিজে দেখা, দেওয়ার পর ওই পিওরিট থেকে ঠান্ডা পানি পড়তেছে, তোমার 1 গ্লাসে লেবু একটা কাইটা চিপায় শরবত দিয়ে ওই একটা রাসনা অথবা রং দিয়ে দিল, দিয়ে উপর থেকে একটু পিওরিট থেকে পানি ঢেলে দিল, একটু লবণ দিয়ে ঘাইটা দিল, কি টেস্টি। তো এইটাই হলো ব্লক আইস। এটা দেখে থাকলে এটা বুঝবা সহজে ব্লক আইস। আর ফ্ল্যাক আইস সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয়। বাংলাদেশে ফ্ল্যাক আইস কোনো বাজারে ব্যবহার করা হয় না। ফ্ল্যাক মানে কি? এটা হলো চিপসের মতো ফ্ল্যাক, পাতলা পাতলা থিন। পাতলা। এইটা সাধারণত ইন্ডাস্ট্রিতে, শিম্প ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। মনে করো মাছকে রাখা হয়েছে, মাছের উপর দিয়ে ওই যে আইস মেকারটা রাখা হয়, উপর থেকে চিংড়ির স্তূপের উপরে বরফ পড়তেছে, একা একাই পড়তেছে আর ভাঙতেছে আর চিংড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, ফলে চিংড়ির কোর টেম্পারেচার খুব দ্রুত কমে যাচ্ছে। এখন ব্লক আইস, বড় একটা আইসের ব্লকের উপরে তুমি যদি শুয়ে পড়ো, ইমিডিয়েট তোমার বডির ভিতরে তাপমাত্রা কিন্তু কমবে না। বড় একটা আইসের ব্লক 10 কেজি 30 কেজি, তার উপরে তুমি একটা 50 কেজির ম্যান শুয়ে পড়লা, তোমার কিন্তু বডির টেম্পারেচার এত দ্রুত কমবে না, হয়তো নিচের দিকটা কমবে। আর যখন ফ্ল্যাক আইস তোমার উপরে ফেলা হবে উপর থেকে, তোমার সারা শরীর জুড়ে যখন আইসে আবৃত থাকবে, তোমার বডি টেম্পারেচার অটো কমবে, কারণ এটা হলো হিট অ্যাবজর্ব করবে, তাই না? আর তোমার একদিক থেকে হিট অ্যাবজর্ব করছে, এটাই হলো ফ্ল্যাক আইসের সুবিধা।
আশা করি বুঝতে পেরেছো, ফ্ল্যাক আইস ইজ বেটার দ্যান ব্লক আইস এন্ড টিউব আইস। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? স্যার ক্যানিংটা স্যার বুঝতে পারিনি। ক্যানিং বুঝতে হবে না এখন। ক্যানিং ইজ আ ভাস্ট মেথড। এটা প্রসেসিং, ফিশ প্রসেসিং একটা কোর্স আছে তোমাদের, ভাস্ট কোর্স, 3rd ইয়ারে, সেখানে গিয়ে ক্যানিং করবে, এখন না জানলে হবে। ক্যানিং আপাতত জেনে রাখো is one kind of processing method where the fishes are preserved by heat treatment. Canning is a method of fish preservation where the fishes are preserved by heat treatment. তাপমাত্রা দিয়ে Okay, মাছ sir. সংরক্ষণ করা হয়। এটা একটা কৌটার মধ্যে মাছ সংরক্ষণের পদ্ধতি, যেখানে তাপমাত্রা দিয়ে কৌটার ভিতরে মাছকে সংরক্ষণ করা হয়। Canning is the fast processing method other than any types of processing technique. এবং ক্যানিং হচ্ছে সবচেয়ে লং টার্ম প্রিজার্ভেশন টেকনিক, মানে ক্যান প্রোডাক্ট সবচেয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটার একটা প্রসেসিং মেথড আছে, এটার প্রিন্সিপাল আছে, এটা নিয়ে আলাদা কোর্সের একটা চ্যাপ্টার আছে, ফিশ ক্যানিং। সো এতটুকু জানলেই হবে। আর কারো কোনো কোশ্চেন? স্যার শুটকি মাছের বেশি প্রোটিনটা আমাদের জন্য ভালো, না হচ্ছে সাধারণ মাছের প্রোটিনটা আমাদের জন্য বেশি ভালো? অবভিয়াসলি যেখানে প্রোটিন বেশি সেটাই ভালো। এখানে তো প্রোটিন এর কোনো তার বন্ডিং এর কোনো হেরফের হয় না। তুমি কাঁচা মাছ, তুমি কাঁচা রুই মাছ খাইলা, এখানে তুমি প্রোটিন পাইলা 18%। শুটকি রুই মাছ খাইলা, সেটা পাইলা তুমি 70% প্রোটিন। তার মানে তুমি 1 কেজি রুই মাছ খাইলে যা হইতো, তুমি ওই দেখাচ্ছে 50 গ্রাম শুটকি খাইলে তা হবে। তার মানে কি তোমার জন্য এটা ভালো না? এটা গেল। এখন তুমি বলবা যে প্রোটিনের কোনো বন্ডিং এর, কাঁচা মাছটাও যেরকম দ্রুত তোমার বডিতে অ্যাবজর্ব করে, যেভাবে ভাঙে ওইটাও একইভাবে মলিকুল ভাঙবে, এটাতে কোনো পার্থক্য নাই। বরঞ্চ আরো শুটকি মাছে যেটা হবে, তোমার বডি সেখান থেকে যে নিউট্রিয়েন্টটা পাবে সেটা মানে যেহেতু বেশি পাচ্ছে, তোমার বডির জন্য সেটা ভালো। এর বাইরে তোমার শুটকি করলে, কোয়ালিটি মেনটেন করে শুটকি করলে, তোমার দেখা যাচ্ছে যে যে জিনিসগুলো তুমি ফ্যাটের বা আদার্স যে অ্যাশ বা তোমার যে আমাদের ফাইবার কন্টেন্টটাকে ভালোভাবে পাচ্ছ, এগুলো সব মিলে শুটকি মাছও ভালো। কিন্তু প্রোটিন পার্সেন্টেজ শুটকি মাছ ভালো থাকার, বেশি থাকার কারণে এটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কাঁচা মাছ খারাপ এটা কিন্তু না, কাঁচা মাছ পানি থাকে, কারণ কি মোস্ট অফ দা ময়েশ্চার লিসিং হয়ে যায় তোমার বডি থেকে। মাছ খাইলা তুমি, আমি কি করি, দিনে 1 পিস মাছ খাই, আমরা তো পুরো মাছ খাই। বাসায় যখন রান্না করি কয়টা মাছ খাই? আমরা তো বাসায় গুনে গুনে মাছ দেয় নাকি? যখন রান্না করি বাঙালি কিভাবে দেয় মাছ? আমার বাড়িতে 3 জন পোলা আছে, আমি সহ 4 জন, পারলে 3টাই দিয়ে ভাঙে খাই। তবে স্যার আরেকটা কথা স্যার, যখন শুটকি নিয়ে বাংলাদেশ থেকে বিদেশ যায় তখন স্যার এয়ারপোর্টে স্যার এটা অখাদ্য হিসেবে ধরা হয়, তো এটা কি হবে? কে বলেছিল তোমাকে অখাদ্য হিসেবে ধরা হয়? মানে ব্যাকটেরিয়া পরিমাণে বেশি বা এরকম কে মানে তোমাকে নিতে দেখে না। বলেছিল কে অখাদ্য হিসেবে ধরা? এই কথাটা কোথায় পেয়েছো? তুমি চিংড়িকে নাম শুনেছো হোয়াইট গোল্ড? হোয়াইট গোল্ড কি অখাদ্য বাংলাদেশের? বলতে মানে এটা নিতে দেয় না আর কি। বুঝে নাই? হ্যাঁ হোয়াইট গোল্ড, হ্যাঁ জি স্যার শুনছি হোয়াইট হোয়াইট গোল্ড গোল্ড কি? চিংড়ি। চিংড়িকে বলা হয়। কেন হোয়াইট গোল্ড কেন হয়েছে? বিশ্ব বাজারে আর ব্যাপকতা বা চাহিদার কারণে চিংড়ি গোল্ড হয়ে গেছে। সাদা এরকম এজন্য। এ গোয়া গোয়া করতেছে, একে বাদ দাও। আর দেখ, তোমরা শুনতে পাচ্ছ কিনা? এই সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আমি জি, আমি স্যার। বল- আমি স্যার। বলি একটু, সেটা হচ্ছে সাদা সোনা মানে কি? সোনার কালার তো গোল্ডেন, আর প্লাটিনামের কালার কি? ডায়মন্ডের কালার কি? এটা সাদা। আর সাদা সোনার দাম কিন্তু সবচেয়ে বেশি, জানো তো নাকি? তোমরা দুবাই সোনা কিন্তু হালকা মানে কিছুটা সাদা সাদা টাইপের, দুবাই সোনা যেটা, কারণ কি যেটা সাদা সেটার দাম বেশি। তার মানে চিংড়িকে সোনার থেকেও মূল্যবান দামি হিসেবে হোয়াইট গোল্ড নাম দিয়েছে বিশ্ব। কেন দিয়েছে? দ্যাটস ওয়াই চিংড়ির যে ডিমান্ড, আর ও বলতেছে অখাদ্য। চিংড়ি এক্সপোর্টের কারণে চিংড়ি হোয়াইট গোল্ড, এটাকে স্পেশাল এমফাসিস দিয়ে এক্সপোর্ট করা হয়। আর ও কিভাবে কই পাইলো অখাদ্য আমি জানি না। না স্যার চিংড়ি না তো স্যার, আমি বলতেছি শুটকি। আর চিংড়ি তো শুটকি আকারে বাইরে যায়, ম্যাক্সিমাম চিংড়ি শুটকি আকারে যায়। স্টাডি করবা আরো, তাহলে বুঝবা। বাংলাদেশ থেকে যে চিংড়িগুলো বাইরে যায় ম্যাক্সিমাম ড্রাই অবস্থায় যায়, কিছু প্রসেস যায় কিন্তু ম্যাক্সিমাম ড্রাই অবস্থায় যায়, মানে শুটকি অবস্থায় যায়। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। জি স্যার।
তো ঠিক আছে, মানে মাছ কখনো অখাদ্য পৃথিবীর কোথাও এটা প্রমাণিত হয় নাই। স্যার আসসালামু আলাইকুম। কারো কোনো আর জানার আছে কিছু? ওকে, না থাকলে আমার 2 মিনিট সময় নেব, কারণ হচ্ছে তোমাদের থিওরি ক্লাস আজকে থেকেই শেষ। তোমাদের সাথে আমার থিওরি নিয়ে কোনো কথা হবে না আর। তোমাদের সাথে আমার কথা হবে প্র্যাকটিক্যাল নিয়ে আগামী বৃহস্পতিবার সকালবেলা, যদি হয় সকালে আর না হলে বিকেলে, 2টার মধ্যে একটা সময় প্র্যাকটিক্যাল সেশন হবে। তোমরা এর মাঝে তোমাদের যা যা বলেছিলাম রেডি রাখবা। বৃহস্পতিবারের রাতের বেলা আমাকে সেখানে ছবি আপলোড করতে হবে। আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, সেখানে সবাই অ্যাড হবা, হয়ে এই একটা মেসেঞ্জার গ্রুপ খুলবা। কে খুলবা, দায়িত্ব কে নিবা? আচ্ছা স্যার, খুলবো না। তুমি কে, তোমার পরিচয় দাও একটু। প্রীতি স্যার। ওকে, প্রীতি একটা মেসেঞ্জার গ্রুপ খুলবা, যে ফিশারি স্পোর্ট ব্যাচ, ব্যাকেটে দিবা ফিশিং টেকনোলজি দিয়ে, এখানে আমাকে অ্যাড করবা। তোমরা সবাই অ্যাড হবা, হওয়ার পরে এই গ্রুপে নিজ নিজ আইডি নাম দিয়ে তোমরা প্রতি বৃহস্পতিবারে এখানে সন্ধ্যাবেলা তোমাদের যে ড্র করছো সেটার ছবি আপলোড করতে হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, এবং সেখানে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার যে নাম্বারটা এখানে কাউন্ট করা হবে। ওকে, তারপরে কবে লেখলা এটা আমার দরকার নাই, কিন্তু তোমরা ছবিটা আঁকছো এটা আমার দেখা দরকার। তো আমি তোমাদের থিওরিটিক্যাল ক্লাস যথাসাধ্য নেওয়ার চেষ্টা করেছি। আমার যদি কোনো মিসিং থাকে, ভুল ত্রুটি থাকে, তোমরা আপন মনে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, যদি জানার আগ্রহ থাকে আমাকে ফার্দার নক করলে আমি জানাবো ইনশাল্লাহ। আমার ট্রাই টু মাই লেভেল বেস্ট, সেটা হতে পারে যে কোনো টপিক নিয়ে। শুরু থেকে এ পর্যন্ত আমি চেষ্টা করেছি যতটুকু পরিশ্রম করা যায় এই প্যান্ডেমিক সিচুয়েশনে, মিনিমাম যতটুকু করা যায়। যদি এটা অফলাইনে হতো, আই হোপ এটা আরো এনজয়েবল হতো, তোমাদের জন্য ভালো লাগতো, অনেক কিছু ভালো লাগার বিষয় থাকতো, কারণ এক্সাম্পল গুলো তখন সামনে প্রতীয়মান হতো, দৃশ্যমান হতো। তারপরেও এই দুরালাপনে যতটুকু পেয়েছি চেষ্টা করেছি, জানি না কতটুকু দিতে পেরেছি, তবে আমি অনেক কিছু নিতে পেরেছি, এটা আমি বলবো। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, আর বৃহস্পতিবারে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু